যে জাতীয় নারী শক্তি নারী সংগঠন যেটি গঠন করলেন তা কি শুধু নারীদের নিয়ে কাজ করবে? আহ, জি, বেসিক্যালি নারী শক্তি নারীদের নিয়েই কাজ করবে, নারীদের রাজনৈতিক অংশগ্রহণ এবং হিস্সাদারিত্ব নিয়ে কাজ করবে মূলত। রাজনৈতিক অংশগ্রহণ আরেকটা কি? হিস্সাদারিত্ব মানে নারীরা তো অংশগ্রহণ করে, আমরা তো পার্টিসিপেশন দেখতে পাই, হ্যাঁ। কিন্তু যখন রাজনৈতিক অংশগ্রহণের ক্রেডিটটা পাওয়ার বিষয় হয় কিংবা সেখান থেকে ভাগ পাওয়ার বিষয় হয়, সেখানে তো আসলে নারীর এজেন্সিটা কম। আমরা মাঠে মিছিলে ওকে, নারীদের দেখতে পাই, ওকে, টেবিলে তো একটু কঠিন হয়ে যায় ওদের আসাটা। ওকে, ওকে, সেটা নিয়ে নারী শক্তি কাজ করবে। ওকে, পরিষ্কার। আম, আহ, মূল যে সংগঠন এনসিপি, এনসিপি কি শুধু পুরুষদের নিয়ে কাজ করবে? না, এনসিপি শুধু পুরুষদের নিয়ে কাজ করবে কেন? এনসিপি নারী পুরুষ এবং বাংলাদেশের প্রত্যেকটি বিষয় নিয়েই তো এনসিপির রাজনীতি। ওকে। এনসিপি শুধু নারীদের নিয়ে কাজ করবে না এই জন্য নারী শক্তি গঠন ব্যাপারটা এমন না। হুম। আপনি তো দেখেছেন অন্যান্য দলেরও তো ফিমেল উইংস থাকে। নারীদের নিয়ে একটু বিশেষ কাজের প্রয়োজন, নারীরা একটু বিশেষ দৃষ্টিভঙ্গি ডিজার্ভ করে। আম, আমি একটু বোঝার জন্য যে মানে আপনি তো জুলাই আন্দোলনের যে আন্দোলনের ফসল হিসেবে আমরা আজকে নতুন জাতীয় সংসদ বসতে দেখেছি সেইটার আপনি একটা কেন্দ্রীয় মুখ। তাহলে এনসিপি হচ্ছে নারী পুরুষ সবার জন্যই কাজ করবে, নারী দল শুধু নারীদের নিয়ে কাজ করবে, এইটা আপনার জন্য কি মানে এইটা কি নারী, আপনি বলতে আমি বুঝতে চাইতেছি হচ্ছে যে এটা কি নারী নেতৃত্বের জন্য বা আপনার জন্য প্রমোশন হলো নাকি ডিমোশন হলো? আমি বুঝতে পারতেছি মানে আপনি কি কেন্দ্রীয় নেতৃত্ব থেকে ছিটকে গেলেন বা আপনারা যারা নারী না শক্তি না, করলেন আহ, মানে? আমাদের তো এটা দ্বৈত পদ। আমি এখনো এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক এবং আচ্ছা, একই সঙ্গে নারী শক্তির মুখ্য সংগঠক। মানে কেন্দ্রীয় শক্তির যুগ্ম আহ্বায়ক এবং পাশাপাশি আপনি নারী শক্তির মুখ্য সংগঠক। কেন্দ্রীয় দলের যুগ্ম আহ্বায়ক এবং সাথে সাথে নারী শক্তির মুখ্য সংগঠক। ওকে। আর এটা আসলে খালিদ ভাই প্রমোশন ডিমোশনের তো বিষয় নয়। বিষয়টা হচ্ছে আমার রাজনীতি এর আগে অধিকার কেন্দ্রিক, সেটা যেমন ফ্যাসিবাদের বিরুদ্ধে মানুষের অধিকার কেন্দ্রিক যতটা ছিল, একই সঙ্গে নারী অধিকার শিশু অধিকার নিয়েও আমার রাজনীতি ছিল। তো আমি ব্যক্তিগতভাবে খুবই খুশি নারী শক্তিতে কাজ করার সুযোগ পেয়ে। আপনারা কোন মানে পার্টিকুলার কোনো একটা বিষয় বা কোনো একটা উপলব্ধি থেকে কি এই সংগঠন আত্মপ্রকাশ করলো নাকি আপনাদের আগেই এটা প্ল্যান ছিল, অনেক দিন ধরে প্ল্যান ছিল? আমাদের হ্যাঁ, আমাদের গত বছরেই আমরা করতে চেয়েছিলাম, তবে বিভিন্ন কারণে সেটা গত বছর শুরু করা হয়নি। এবছর আমরা একটা ভালো দিন দেখে শুরু করেছি। তবে হ্যাঁ, আমাদের দল গঠনের শুরু থেকেই পরিকল্পনা ছিল নারী শক্তি গঠনের। আপনারা কি মনে করেন যে এই সর্বশেষ যে নির্বাচন বা এই যে নির্বাচনটা হলো সেই নির্বাচনকে কেন্দ্র করে আপনাদের নারী নেত্রীদের একটা অংশ সেই নির্বাচনকে কেন্দ্র করে এনসিপির সাথে কিছুটা দূরত্ব তৈরি করেছে, কেউ কেউ এনসিপি ছেড়ে চলেও গেছেন, এইটা কি কোনোভাবে প্রভাব বিস্তার করে? মানে আমরা যদি বড় নামগুলি বলি, ডক্টর তাসনিম জারা বা ডক্টর তাজনুবা জাবিন বা আরও যারা আছেন, সামান্তা শারমিন ইলেকশন করেন নাই, আপনি কি মনে করেন যে এইটা আসলে এই নারী শক্তিটা করার ফলে তাদেরকে মানে মানে আবার ডাকা বা তাদের সাথে আবার একীভূত হওয়াটা সম্ভব হবে, বা তাদের যে কজটা তারা দেখিয়েছিলেন যে নারীদের কথা মানা হচ্ছে না, আমি জানি না সেইটা কি আসলে ঠিক হবে? কারণ তাদের মধ্যে থেকে আমি এটা বলতে শুনছি যে ব্যাপারটা জামায়াতে ইসলামী না, যে জামায়াতে ইসলামীর সাথে এনসিপি যাচ্ছে বলে যে আমরা আলাদা হচ্ছি, ব্যাপারটা ওরকম না, আমাদের আলাদা, আমরা নির্বাচন করব না এই জোটের সঙ্গে, সেইটা একটা তারা এটা বলছেন। তখন আমাদের মধ্যে থেকে কেউ কেউ বলছেন যে ব্যাপারটা এরকম হইতে পারে যে নারীদের অধিকার আদায়ের যে রাজনীতিক বা জুলাই আন্দোলনে নারীদের সামনে গেছে পরে আর দেখা যাচ্ছে না, এটাও হইতে পারে। আপনি কি মনে করেন যে এটা এরকম দেখুন, কিনা? আসলে আহ, দল থেকে যারা চলে গিয়েছেন, প্রথমত তাদের জন্য শুভেচ্ছা। তারা যেখানেই তাদের রাজনৈতিক জীবন যেভাবে যেখানে আহ, ব্যয় করতে চাই, অবশ্যই তারা সেটা করতে পারেন, ব্যক্তি স্বাধীনতার বিষয় তো আছেই। তবে আমি এই ব্যাপারটাতে একমত যে অনেকেরই আসলে হয়তো দল ত্যাগের পেছনে কারণটা ভিন্ন ভিন্ন ছিল। আর এই নারী শক্তিতে তাদের চলে যাওয়াটা কোনোভাবে প্রভাব বিস্তার করবে কিনা সেটা তো আসলে কাজ করতে করতে বোঝা যাবে। তবে পুনরায় যদি কেউ দলে আসতে চান, আমি মনে করি যে আমার দল তাদের স্বাগত জানাতে আসলে প্রস্তুত। আর আমি ব্যক্তিগতভাবে আসলে মনে করি না যে খুব একটা প্রভাব পড়বে। রাজনীতিতে আসলে পোস্টারিং এর যে ব্যাপারটা বা ফেস ফেমের যে কনসেপ্টটা, এটা কিছুদিন থাকে। প্রথম দিকে এটা শুনতে খুব আহ
সুস্বাদু লাগে, কিন্তু দিন শেষে রাজনীতিতে কনসিস্টেন্সি একটা জরুরি জিনিস। এবং আমরা মনে করি আমরা এখানে যারা আছি আমরা সবাই নারীদের নিয়ে, নারী অধিকার নিয়ে কাজ করার মতো, এটা নিয়ে লেগে থাকার মতো অধ্যবসায় মানুষজন। আমি আশা রাখি যে আমাদের নারী শক্তি খুব সুচারু এবং সুন্দরভাবে এগোবে। আপনাকে ধন্যবাদ। আমি একটু ডক্টর নাহরিন আই খানের কাছে যেতে চাই। ডক্টর নাহরিন আই খান, আমরা আমরা প্রায়শই একটা কথা শুনি যে যে ৯০-এর পরে বাংলাদেশে যে সংসদীয় গণতন্ত্র, সেখানে প্রধানমন্ত্রী হিসাবে, সরকার প্রধান হিসাবে, সংসদ নেতা হিসাবে ২ জন নারী বেশ কিছুদিন, মানে আমরা যদি বলি অর্ধেকের বেশি সময় বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতায় আসীন থাকা সত্ত্বেও, মানে ১৬, ৫, ২১, ১০, ৩১, হ্যাঁ 35 ইয়ার্স, ৫৪ বছরের মধ্যে তো আসলে অলমোস্ট 2/3 থাকা সত্ত্বেও আসলে নারীদের বিভিন্ন অধিকার বা রাজনীতিতে এটা আসলে প্রতিষ্ঠিত হয়নি। তারা এক ধরনের মানে কি বলবো, পরিবারকে রিপ্রেজেন্ট করেছেন, এই করেছেন। কিন্তু আমি রাজনীতির পাশাপাশি সমাজটাকেও পাশে রেখে যদি আমি বলি যে আসলে যে নারীদের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে সমাজের বিভিন্ন অঙ্গন থেকেই বাধাটা আসে, কখনো এটা নারীদের কাছ থেকে আসে, কখনো এটা না বোঝার কাছ থেকে আসে। একজন শিক্ষক হিসাবে আপনার, মানে আপনার ১৯ বছর কথা হচ্ছিল, ১৯ বছরের বেশি সময় আপনার শিক্ষকতা হয়ে গেছে, যে শিক্ষক হিসেবে আপনার এটা ব্যর্থ মনে হয় কিনা? কেন আমি এই কথা বলতেছি, যে আমি সামাজিকভাবেই দেখি যে নারীদের আসলে সেই অর্থে ক্ষমতায়ন হয় নাই যেই ক্ষমতায়নটা আপনারা চাচ্ছেন বা দাবি করতেছেন। শিক্ষক হিসাবে নিজেকে ব্যর্থ মনে হয় কিনা? আসলে ওয়েবসাইটে ১৯ লেখা, আরো অনেক বয়স আমার বেড়ে গেছে, ২১ বছর। হ্যাঁ, ২১ বছরও শেষ হয়ে গেছে। হ্যাঁ, তো ২১ বছর শিক্ষকতাতে শিক্ষক হিসেবে জিজ্ঞেস করলে তো, যে আপনার জায়গা থেকে আমি আসলে ঠিকই বলবো যে আমরা নারীর ক্ষমতায়নের মধ্যে দিয়ে গেছি, কিন্তু সেই ক্ষমতায়নগুলোই অনেক ক্ষেত্রে টোকেনিজম ছিল। হ্যাঁ, যে ইউনিক একজন বা দুজন নারী এসেছেন, কিন্তু সামগ্রিক নারীর যে উন্নয়ন সেটা আসলে ওইভাবে আমরা দেখি নাই। তবে এখানেও একটি কথা আছে যে দেখি নাই বললেটাও হবে না। যেমন অনেক ক্ষেত্রে আপনি দেখবেন যে বিনা বেতনে নারী শিক্ষা, সেটা বেগম খালেদা জিয়ার হাত দিয়ে হয়েছে, বা আপনার কিছু ভাতার বিষয়গুলা ছিল, সেগুলো নারীর ক্ষমতায়নের একটা একটা স্টেপ আমরা পার হয়েছি। এবং ধরেন বাংলাদেশ, এটা একটা বলাই লাগে যে পৃথিবীর অনেক উন্নত দেশও আছে যে নারীরা কিন্তু 80s এর পরে থেকে ভোটাধিকার পেয়েছে, অথবা বেতন এখন পর্যন্ত একই প্রফেশনে সমান পায় না। বাংলাদেশে কায়িক শ্রমে যেসব নারীরা আছেন তাদের ক্ষেত্রে আলাদা করে আমরা যারা প্রফেশনালি কাজ করি, অফিসে কাজ করি, তারা কিন্তু পুরুষের সমানই বেতন পাই, অথবা বাংলাদেশের শুরু মানে সৃষ্টির শুরু থেকেই আমরা কিন্তু ভোট দিতে পারছি। এই ধরনের কিছু সিগনিফিকেন্ট উন্নতি হচ্ছে, মানে ক্রমশ হচ্ছে, কিন্তু এই গ্র্যাজুয়াল উন্নয়নটা খুব সিগনিফিকেন্ট না। আমি সবসময় একটা কথা বলি, যে প্রশ্নটা আপনি আমাকে করলেন যে শিক্ষক হিসেবে যদি দেখেন, আপনি যদি আমার ডিপার্টমেন্টে দেখেন, আমার ডিপার্টমেন্টে আমি ২৭ বছর পর একজন নারী শিক্ষক জয়েন করেছিলাম। তো এটা কেন হয়? কারণ একটা জায়গা থেকে হয় কি, আমাদের মাইন্ডসেট, মানে মাইন্ডসেটের ভেতরে এমন একটা জিনিস ঢুকে গেছে যে নারীরা মেয়েরা পারে না। বা আমি গত ১.৫ বছরে ধরেন টকশো করতে, যে অনেক প্রগতিশীল নেতা যারা খুব বড় বড় কথা বলেন টেলিভিশনে এসে, তাদের মুখে শুনেছি যোগ্য নারী খুঁজে পাওয়া যায় না। এটা মানে কমনলি তারা এই কথাটা বলেন। তো এটা অ্যাকচুয়ালি একটা মিসোজিনিস্টিক কমেন্ট, যে যোগ্য নারী খুঁজে পাওয়া যায় না, এবং যোগ্য নারী। প্রফেসর খান, হ্যাঁ, আমি যদি ব্যাপারটা এরকম বাস্তবতার জায়গা থেকে দেখি, আমি একজন রাজনৈতিক নেতাকে ইন্টারভিউ করতেছিলাম মঙ্গলবারে, জামাতে ইসলামের সাধারণ মানে যে সেক্রেটারি জেনারেল যিনি আছেন, তিনি বলতেছিলেন যে তারা আসলে নারী ক্যান্ডিডেট নিয়োগ দেন নাই এই কারণে যে তারা মনে করতেছেন যে এই বাংলাদেশের বাস্তবতায় এই এত জায়গায় গিয়ে ভোট চাওয়া, এতগুলি সভা করা, এতগুলি সেমিনার করা, এইটাও আসলে খুব সহজ কাজ না। এই সহজ কাজনাটা উনি আসলে মিন করছেন, কিন্তু শারীরিক কষ্টের উপর মিন করে না, মানুষ কিভাবে নিবে সেইটার ব্যাপারে। তো সেই মানুষের নেওয়াটা শিক্ষক হিসাবে, রাজনীতিবিদ হিসাবে কোনোভাবেই যে মেয়েদের আমরা নিতে পারি না, এইটার জন্য শিক্ষক হিসেবে আপনি দায় অনুভব করেন? আপনি যে দলের কথা বললেন, আপনি বলেন তো এই দলের ভোট চায় কারা? জান্নাতের টিকিট বিক্রি করেছে কারা গ্রামে গঞ্জে? বা আপনি ঢাকা শহরের কত বাড়ি আছে, আমার বাড়িতে আসে নাই, কিন্তু কত বাড়ি আছে নারীরা ঘরে ঘরে যে ভোট চেয়েছে, তাদের নারীরাই তো এই কাজগুলো করেন। তাহলে যে দল খুব দাবি তোলেন যে তাদের নাকি 43% হচ্ছে নারী সমর্থক আছেন, কর্মী আছেন, এবং সেই নারী কর্মীদের তারা গ্রামের প্রত্যন্ত অঞ্চলে তারা পাঠায় জান্নাতের টিকিট বিক্রি করার জন্য, সেই দলের নেতা যখন আপনাকে এই কথা বলেন
যে কিন্তু নারীদের কিন্তু 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 আপা আমি এই জিনিসটা বুঝি না, জান্নাতের টিকিট বিক্রি এত খারাপই বা কেন? মানে আমি যদি মনে করি আমার আমার মৌলিক বা মরাল জায়গাটা হচ্ছে এরকম যে আমারে ভোট দিলে আল্লাহ খুশি হবে, এটা আমি বলতে পারবো না? বা আল্লাহ না খুশি হইলে এটা আলটিমেটলি আপনি বেহেশতে যাবেন, এটা আমি বলতে পারবো না? না না এটা আপনি বলতে পারবেন না, এই কারণে খালেদ ভাই আপনি এই প্রশ্নটা আমাকে করার জন্য করেছেন, কিন্তু আপনিও খুব ভালো করে জানেন এটা আসলে আপনি বলতে পারবেন না। রাজনীতির ময়দানে আপনি যখন রাজনীতি করবেন তখন ইসলামের সেন্টিমেন্ট নিয়ে রাজনীতি করাটা ঠিক না, আমার এটা নামই আপনি জামাত করতে ইসলামী, পারেন না। আমার নামই জামাত ইসলামী, আমি ইসলামের সেন্টিমেন্ট নিয়ে রাজনীতি করব না? না, আপনি আপনি ইসলামের আদর্শ নিয়ে রাজনীতি করবেন, তো ইসলামের ইসলামের আদর্শ তো সেন্টিমেন্ট নিয়ে না। ইসলামের আদর্শ তো প্রতিবার আমি আজানে শুনি শান্তির পথে আসো, কল্যাণের পথে আসো, কল্যাণের পথে আসলে আলটিমেটলি তুমি একটা ভালো জায়গায় থাকতে পারবে, 8টা বেহেশত আছে তোমার, 7টা বেহেশত আছে তোমার জন্য। তো এটা আমি বলতে পারবো না। প্রথম কথা না জামাত এটা আপনি জি হ্যাঁ আমি জি বলি যে জি এটা আমার কাছে যেটা মনে হয় যে ধরুন যে দলটি ইসলামের রাজনীতি করবে তার প্রথম শর্ত কি? ইসলামে মিথ্যা বলা মহাপাপ, তাই হুম না? হুম বা ইসলামে এই যে ওনারা নারী পুরুষের বিভেদটা করেন, ইসলাম কি আপনাকে আর আমাকে বেহেশতে পাঠাবে আপনি পুরুষ আর নারী হিসেবে? কি আল্লাহ আল্লাহ কোনো আলাদা ক্রাইটেরিয়া আমি তৈরি যতটুকু করবেন? আমি না যতটুকু ধর্ম কিন্তু পড়ছি যে এটার মধ্যে আছে যে আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি একজন আরেকজনের উপর। হ্যাঁ না শুনেন, শ্রেষ্ঠত্ব দিয়েছে একজন আরেকজনের উপর, কিন্তু আপনার যে বিচারটা হবে যার মানে নির্ধারণ করবে আপনি বেহেশতের টিকিট পাবেন কি পাবেন না, সেই টিকেটে কিন্তু আপনার কোনো জেন্ডার নাই। সেই টিকেটে কিন্তু কি আছে জানেন? আপনার ইমান আকিদা, আপনি কতটুকু ইসলামে নামাজ অ্যাবসলিউটলি পড়ছেন, কত অ্যাবসলিউটলি পূর্ণ পূর্ণ অ্যাবসলিউটলি কাজ করছেন। স্যার আল্লাহ যদি আপনার জেন্ডার না দেখে, হ্যাঁ, তাহলে আপনি জেন্ডার নিয়ে রাজনীতি করছেন, আপনি জেন্ডারের কারণে বলছেন আপনি 8 ঘন্টা 5 ঘন্টা, আপনি জেন্ডারের কারণে বলছেন আপা যে আপনাকে আমি ইলেকশন করতে দিব না। এটা কি হয় বলেন তো? আপা জেন্ডারের কারণে ইলেকশন করতে দিব না সেটা বল না, ওনারা বলছেন যে ওনাদের এটা যোগ্য হয় না। যাই হোক, তবু আপনি এটাতে মানে আপনি আপনার জায়গাটা থেকে যদি আর 2টা লাইন বলতেন যে আপনারা তো বিশ্ববিদ্যালয়ে পড়ান, কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়ানোর ক্ষেত্রেও আপনারা কি আসলে যারা আপনার ক্লাসে বসে, যাদের সাথে আপনার লাইব্রেরিতে দেখা হয়, তাদের মধ্যে কি আপনি আপনার মতো করে নারী অধিকারের প্রতি সোচ্চার হওয়ার গ্রাফটাকে আপনি উপরের দিকে দেখেন, নাকি সেইটা একটা তর্কিত হয়েই থাকে? ওইটা একটু আর যদি বলতেন। সত্যি কথা বলতে কি যে এই গ্রাফটা আগে যেরকম করে দেখতাম, ধরেন আজকে থেকে 15 বছর 20 বছর আগে ক্লাসরুমে যেরকম করে দেখতাম, আমি জানি না বাংলাদেশের হঠাৎ করে কি হলো এই গ্রাফটা নিচের দিকে, এবং এই গ্রাফটা নিচের দিকে হওয়ার পেছনে আমি একটা কারণ বলতে পারি খালেদ ভাই, যে আমার কাছে আমি যদি পার্টিকুলারলি গত 1.5 বছরের কথা বলি, গত 1.5 বছরে মানে 17 বছরের কথা বললাম না, কিন্তু গত 1.5 বছরে তো আমরা কত স্বপ্ন দেখেছি, নুসরাতদের চোখ দিয়েই আমরা স্বপ্ন দেখেছি, কিন্তু সেই স্বপ্নগুলো এমন একটা জায়গায় গেল যে গত 1.5 বছরে নারীর সিচুয়েশন যে জায়গায় গেছে, আপনি যদি শুধু খালি সাইবার বুলিং এর কথা বলেন, আপনি যদি সোশ্যাল মিডিয়াতে দেখেন নারীকে যেভাবে হেনস্থা করা হয়, যেরকম করে স্লাট শেমিং করা হয়, আমরা যাদেরকে আপনারা স্ক্রিনে খুব শক্তিশালী নারী হিসেবে দেখেন, খুব পাওয়ারফুল ভাবেন, আমরাও কিন্তু ক্লান্ত হই। তাহলে ওকে, এই আমার ক্লান্ত হওয়াটা মনে যে হ্যাঁ প্রফেসর খানের এই কথা থেকে আমি একটু নুসরাত তাবাসসুমের কাছে আসতে চাই। তার আগে আমাদের একজন দর্শক আমাকে মন্তব্য করেছেন, মানে আমাকে মন্তব্য করেছেন, আমি জানি না কাকে, নিশ্চয়ই আমি প্রশ্ন করতেছি, আমাকেই নিশ্চয়ই করেছেন। ওনার নাম গৌরব জিএস, যতদূর পড়তে পারলাম। উনি বলছেন আপনি পাগলের মতো কোশ্চেন করেন না। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আমি একটু নুসরাত তাবাসসুমকে আমি প্রশ্নটা করতে চাই যে আমি যদি গত 1.5 বছরে প্রফেসর খান যেই জায়গায় আমাদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করলেন, আপনিও কি সেই বিষয়ে একমত যে গত 1.5 বছরে নারীদের সাইবার বুলিং এর কথা বললেন উনি, তারপর হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের মানে পাশাপাশি যদি আমি যুক্ত করি, আমি কিন্তু দেখেছি যারা নারীর প্রতি হেনস্থা করেছে তারা এক ধরনের বাহবা পেয়েছে, তাদেরকে কিছু কিছু ক্ষেত্রে ফুলের মালা দেওয়া হয়েছে, মানে এগুলির কিছু প্রতীকী ব্যাপার আছে। তো নুসরাত, আপনি এইটা কিভাবে দেখেছেন? আমি পাশাপাশি আরেকটা জিনিস যোগ করি যেটা আসলে আপনি একটু বলতে চেয়েছিলেন। আমরা কিন্তু পুরোটা জুলাই জুড়ে মানে জুলাই জুড়ে অনেক মেয়েদের দেখেছি যারা সামনে থেকে ওই অবস্থান না নিলে হয়তো হাসিনা রেজিমের পতন এত সহজে সম্ভব হতো না। আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হল থেকে, আমার যদ্দূর মনে আছে আমি জার্মানিতে ছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকে সত্যিকারের বড় প্রতিবাদ তখন শুরু হয়েছে। আপনি এটা মনে করেন কিনা যে এই নারীদের প্রতি আন্ডারমাইন করা হয়েছে, তাদেরকে মেইন স্ট্রিম থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে সরিয়ে যেতে হয়েছে? একজন প্রতিনিধিকেও আমরা আসলে সেই অর্থে দেখি নাই যে যাকে আসলে কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে আমরা আসতে দেখেছি। এইটা একটা, আর মেয়েদের প্রতি আসলেই অনেক অন্যায় করা হয়েছে কিনা, হচ্ছে কিনা, এই 18 মাসটাকে সামনে রেখে যদি একটু বলেন।
খালেদ ভাই, ধন্যবাদ। আসলে প্রথমত একটু সংশোধন করে দিই, বেহেশত মানে জান্নাত 8টা, জাহান্নাম 7টা, আপনি একটু গুলিয়ে পরে ফেলেছিলেন। আবার ঠিক করেছি, আবার দ্বিতীয়ত, আপনি যদি শুনতেন তাহলে আবার পরে আবার ঠিক করেছি, আপনি এটাও হ্যাঁ, শুনতেন আর কি। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি 1.5 বছর আলাপে যাবো, আমি 1.5 মিনিটের কথা বলি। গত 1.5 মিনিটে আপনার এই লাইভ চ্যাটের আমি একটু দেখছিলাম, একটা কমেন্ট এরকম আসলো যে নাহরিনকে দেখলে তো হিরোইনচি মনে হয়, আর একটা কমেন্ট এমন আসলো তাবাসসুম কি ফেন্সিডিল খেয়েছে। আমি এটা এটা হচ্ছে একটা খুব আ- সংক্ষিপ্ত উদাহরণ নারিনের এগেনস্টে, যে আমাদের, নারিনা খানের এগেনস্টে প্রচুর কমেন্ট, কারণ উনি আমি আহ, আমি জি দুটো, আমি মাত্র জি শুরু করেছি তো, আমারগুলোও জি ধীরে ধীরে আসবে। আমি জি জাস্ট দুটো, এই জন্য জি একই ধরনের কমেন্ট তো, এই জন্য দুটো জি উল্লেখ জি করলাম। জি এটা হচ্ছে অ্যাকচুয়াল পিকচার, এটা অ্যাকচুয়াল পিকচার। যখন থেকে সোশ্যাল মিডিয়া বাংলাদেশে আহ আর মানে যত বেশি মানুষের হাতে সোশ্যাল মিডিয়া পৌঁছে গিয়েছে, আগে যে ইফটিজিং গুলো পথে ঘাটে হতো, এখন সেগুলো পথে ঘাটের সাথে সাথে সোশ্যাল মিডিয়াতেও হয়। আর গত 1.5 বছরের কথা যদি বলেন, আমি আপনার সামনে অস্বীকার করব না যে হ্যাঁ, গত 1.5 বছরে আমাকে বা আমি আমার অনেক নারী সহযোদ্ধাদের যে পরিমাণ সাইবার বুলিং এর মধ্যে দিয়ে যেতে দেখেছি, এটা তার আগের চাইতে বেশি অসহনীয়। পরিমাণে বেশি কিনা সে আলাপটাই আমি আসবো না, কিন্তু কেন অসহনীয় সেটা আমি একটু বলি। তার কারণ হচ্ছে, আগে আমরা প্রথমত, আমি এই কথাটা এর আগে কয়েক জায়গায় বলেছি, আগে আমরা জানতাম যে কোন পক্ষ আমাদেরকে শেমিং করতেছে, কোন পক্ষ স্লেজিং করতেছে, এটা খুব ক্লিয়ার ছিল। 5ই আগস্টের পর এটা অ্যাটলিস্ট আমার কাছে আর ক্লিয়ার না, আমার কাছে এটা খুবই মিশ্র একটা অডিয়েন্স মনে হয়, বা মিশ্র একটা বট গ্রুপ মনে হয়, যাদের একমাত্র কাজ নারীদের বুলি করা, এবং কোন দলের কোন ব্যাকগ্রাউন্ডের কিচ্ছু তারা দেখে না। এবং এখন 5ই আগস্টের পরে আপনাদের নারিন ম্যাম যেমন বললেন, আপা যেভাবে বললেন যে আমরা স্বপ্ন দেখেছি, এই স্বপ্নটা আমরা যারা মাঠের সামনে ছিলাম আমরা আরো বেশি করে দেখেছি। আমার কাছে আপনারা বিশ্বাস করবেন না, এতগুলো খুন, এতগুলো আহ আহত সহযোদ্ধা, জুলাইয়ের ভয়ঙ্কর ওই 36টা দিনের মধ্যেও, ওই 36টা দিন আমি আমার কোনো সহযোদ্ধার কাছ থেকে বুলি হইনি। ওই 36টা দিন যখন লিগের ছেলে পেলে আমাদেরকে বুলি করতো, স্লাট শেমিং করতো, তখন কমেন্ট বক্সে দেখতাম যে আপামোর জনতা সেখানে এসে আমাদেরকে ডিফেম করতেছে, আমি ডিফেন্ড করতেছে, আমাদের হয়ে দাঁড়াচ্ছে, আমাদের হয়ে কথা বলছে। আমরা ভেবেছিলাম মনে হয় একটা পরিবর্তন আসলো, ঠিক 5ই আগস্টের রাত থেকে অপোজিটটা শুরু হয়ে গিয়েছে। তো আমাদের জন্য এটা আসলে হৃদয়ে হৃদয় ভাঙা বেদনার সাথে কোনো অংশে কম না। এজন্য ব্যাপারটা 5ই আগস্টের পরে বেশি অসহনীয় হয়ে গিয়েছে। তবে বুলির মধ্যে দিয়ে আগেও যেরকম গিয়েছে এখনো গিয়েছি, এখন বেশি ব্যথা লাগে, পরিমাণটাও হয়তো কিছুটা বেড়ে গিয়েছে। আর এখানে আলাপ আসে নারী নেতৃত্বকে সামনে আসতে দেওয়া তা- না দেওয়ার ব্যাপারে। এখানে তাবাসসুম, আমি একটু জানতে, মানে একটু মাঝখানে এই প্রসঙ্গটা একটু প্রশ্নটা করে রাখি, আপনার কাছে এরকম মনে হয় কি না যে যে বুলিংটা 5 আগস্টের পরে হইতেছে, সেইটা অনেক বেশি, ওইটা টার্গেট হচ্ছে মেয়েদের পোশাক বা মেয়েরা কি রকমভাবে কথা বলতেছে সেইটার উপর, এবং সেইটার ক্ষেত্রে এক ধরনের দঙ্গলবাজি আরোপ করা হচ্ছে, সেইটা আপনার কাছে মনে, বা সেইটা আপনার কাছে কখনো মনে হয়েছে কিনা? মানে আমি আমার কাছে, দেখুন, 5ই আগস্টের পর ওই যে বললাম ব্যাপারটা বেশি অসহনীয়। হুম মানে আঘাতের পরিমাণটা আগের চাইতে, হ্যাঁ আগের চাইতে বেড়েছে, কিন্তু সেটা হয়তো 19-20, কিন্তু ভাষাটা বা টার্গেটিংটা, ওটার ফ্রিকোয়েন্সিটা আগের চাইতে অনেক বেশি। আর ওই যে বললাম যে এখন কখনো কখনো মনে হয় যে এরা তো একসময় সহযোদ্ধা ছিল। আমি জানি না, যে ছেলেটা আজকে জামাতের পক্ষে লেখে ফেসবুকে, সে এসে যদি আমাকে বুলি করে, আমার মনে হয় যে না, আমরা তো জুলাইতে, আমরা তো পাশাপাশি দাঁড়িয়ে আন্দোলন করেছি। ছাত্র দলের যে ছেলেটা, আমরা জুলাইতে পাশাপাশি দাঁড়িয়ে আন্দোলন করেছি, দেশের কোনো না কোনো জায়গাতে সে আমাদের জন্য কথা বলেছে, আমরা তাদের জন্য কথা বলেছি। তারা যখন আজকে এসে লেখে আমাদের বিরুদ্ধে বা এই ধরনের, ধরে নিচ্ছে এদের কোনো রিয়েল আইডেন্টিটি নাই, কিন্তু বট আইডিও তো কোনো না কোনো মানুষই চালায়। তো সেখানটাতে খারাপ লাগে, যে ব্যথাটা বেশি লাগে। আর এখানে যদি বলেন যে পথে ঘাটে নারী হেনস্থা, এক তো আমি দোষ দিব মানে ইন্টারিম সরকারের প্রতিও আমার এই অভিযোগটা গত আমলেও ছিল। বর্তমান নতুন সরকার তো মাত্র শুরু হয়েছে, আমি এখনই আসলে দোষ দিতে চাচ্ছি না। তবে আলটিমেটলি পুলিশের যে একটা নজর আন্দাজ করার প্রবণতা, আমার কাছে সবসময় মনে হচ্ছে 5ই আগস্টের পর পুলিশের মধ্যে, আমি জানি না আমার এই কথাটা কিভাবে নেওয়া হবে, কিন্তু ওদের মধ্যে একটা বেশ অবহেলাজনিত একটা দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে যে আহ,
জুলাইতে তোরা পুলিশের শাসন মানলি না, পুলিশ আমরা শাসন করতে গেলাম সেটা তোরা এভাবে আটকাইলি, এখন আমরা কিছু করব না, এই টাইপের একটা প্রতিশোধ পরায়ণতা থেকে প্রতিশোধ পরায়ণ টাইপের একটা নির্লিপ্ততা আমার চোখে পড়েছে। আমার কাছে মনে হচ্ছে পুলিশ যদি আরেকটু সক্রিয় থাকতো, রাস্তাঘাটে অন্য যে কোনো মবের মতো নারীর প্রতি হেনস্থাও আরেকটু কম হতো। আর একই সাথে নারী হেনস্থাকারীদেরকে ফুল দিয়ে বের করে নিয়ে আসা বা ইত্যাদি ইত্যাদি, এগুলো কারা করছে আমি জানি না। ওই আমলেও আমি বলেছি, আমি এখনো বলতে চাই, যারা এগুলো করছে, যারা এদের পেছনে আছে, দে ডিজার্ভ পানিশমেন্ট। কারণ নারী হেনস্থাকারী বলেই শুধু না, যে কোনো অপরাধকে অপরাধ এবং অপরাধীকে সেলিব্রেট করা মানেই অপরাধকে উস্কানি দেওয়া। একই সাথে এখানে একটু উল্লেখ করতে চাই, গত 1 মাস এবং তার আগে তো বাংলাদেশের ইতিহাসের পর থেকে, জন্মের পর থেকে তো হয়ে আসতেছে, বিশেষ করে গত 1 মাসে অনেকগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে। যখন অপরাধের শাস্তি নিশ্চিত হয় না, তখন সেই অপরাধটা আশকারা পায়, উস্কানি পায়। তো আমি আপনার এই লাইভের মাধ্যমে, আপনার ভিডিওর মাধ্যমে আমি আসলেই অনুরোধ জানাতে চাই যে অন্য যে কোনো সামাজিক আন্দোলনের সাথে সাথে ঘটে যাওয়া মানে অপরাধগুলোর বিচার নিশ্চিত করার জন্য আমাদের আসলে কাজ করা উচিত, এটা নিয়ে আমাদের মাঠে থাকা উচিত। নুসরাত, আপনাকে ধন্যবাদ। আমি একটু প্রফেসর নারিন আই খানের কাছে যেতে চাই যে আপনি মনে করেন কিনা যে আইন শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা গত 1.5 বছরে বা 18 মাসের সময়ের মধ্যে থেকে এগুলি উস্কে দিয়েছে, এবং এই বিচারহীনতার যে একটা সংস্কৃতি, যে ধর্ষণ বাড়া বা নারীর প্রতি নিগ্রহ বাড়া, সেগুলির ক্ষেত্রে সেটা আপনি মনে করেন কিনা? আমাদের একজন দর্শকের মন্তব্য আমি পড়ে শোনাতে চাই। ওনার নাম সৌরভ মুন্সি। উনি বলছেন, খালেদ ভাই, আমার প্রশ্ন, কারো ভালো কাজের জন্য যদি আমি জান্নাতে যাই, ওই ব্যক্তিকে ভোট দিলে উনি যদি খারাপ কাজ করেন, তার জন্য কি জাহান্নামে যাব কিনা? আর জান্নাত জাহান্নামের ব্যাপারে আমি আসলে জানি না। আল্লাহ বলে রাখছেন যে ওইটার বিচার, ওইটা উনার বিচার। এইটা আসলে প্রতীকী অর্থে অনেক সময় এটা এরকম বলা হয় যে ভালো কাজ করলে মানুষ স্বর্গে যাবে, ভালো কাজ করলে খারাপ বা দোজকে যাবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আল্লাহ কে বেহেশতে যাবে, কে দোজকে যাবে, এটা নির্ধারণের মানে ভার কাউকে দেন নাই, আমি যতটুকু ধর্ম জানি আর কি, বুঝি। জি, প্রফেসর নারিন আই খান। তাহলে এই যে আপনি বললেন আল্লাহ কাউকে দেন নাই, এই দায়ভারটা, এটা থেকে বোঝা যায় যে ইসলামের সেন্টিমেন্ট নিয়ে রাজনীতি করা যায় না, তাই না ভাই? না, যে প্রশ্নটা আপনি বললেন, কিন্তু ডক্টর খান, আচ্ছা, আমি ব্যাপারটা এরকমভাবে দেখতে চাই যে এই না, প্রসঙ্গে আমি একটু আচ্ছা, জাস্ট 2টা লাইন বলি যে আপনারা ব্যাপারটাকে যেভাবে দেখতেছেন, যিনি বলতেছেন যে ভাই জামাতে ইসলামে, যদি কেউ বলেও থাকেন জামাতে ইসলামেরকে ভোট দিলে আপনি জান্নাতে যাবেন, ব্যাপারটাকে কেউ, এই পৃথিবীর কেউ রায় হিসাবে দেখা তারে ভোট দেবে, ব্যাপারটা এরকম না। অনেক সময় অনেক কিছু পায়া সুইচ থাকে না। আপনি যদি দেশের জন্য মরেন, তাহলে সারা জীবন আপনি শহীদ হবেন। আপনাকে জি জি এখানে একটা জিনিস অ্যাড করি, আপনি হয়তো গ্রাউন্ড রিয়ালিটি জানেন না, এরকমও ঘটনা ঘটেছে যে কোরআন শরীফ নিয়ে যাওয়া হয়েছে বা বাচ্চার মাথায় কসম কাটিয়ে বলা হয়েছে। আপনি জানেন বাংলাদেশে অনেক নারীরা আছেন অশিক্ষিত বা গ্রামের, তাদের কাছে ধর্মটা একটা মেজর রোল প্লে করে, এই কাজগুলা করা হয়েছে। আর যেহেতু এটা নিয়ে এত কথা ওঠে, তার মানে হচ্ছে কি, যদি এটা নর্মাল একটা জায়গায় থাকতো তাহলে তো এটা হতো না। আপনি দেখেছেন জান্নাতের টিকিট বিক্রি নিয়ে আসলে এটা রেটরিক অর্থে কিন্তু এখন আর ব্যবহার করা হয় না, এটা কিন্তু রিয়েলি মাঠে ঘাটে পথে হয়েছে। সো এটা আসলে অনেক ক্ষেত্রে আপনাকে কোরআন শরীফ স্পর্শ করে, বাংলাদেশে অনেক মানুষ আছে এখনো মানে একটা শপথ করে ফেলেছে, যে ভোট দেওয়ার সময় কোরআন শরীফ স্পর্শ করে বলে যে আমি অমুককে ভোট দিব, সে কোরআনও বিশ্বাস করে না, ভোটও বিশ্বাস করে না, সুতরাং তাদের কথা আপনি আলাদা করে রাখতে পারেন। এটা নিয়ে আমি আপনার সাথে, আপনি গবেষক মানুষ, এটা নিয়ে আমি পরে কথা বলবো, কারণ আমিও আসলে মাঠের রিপোর্টার ছিলাম, আমি মাঠের রিয়েলিটি এখন একটু জানি। আপনি যদি এইটা একটু বলতে যে 18 মাসে পুলিশের নিষ্ক্রিয়তা, সরকারের নিষ্ক্রিয়তা, এটা করেছে কিনা, নতুন সরকারকে আসলে কেমন দেখছেন? শুনেন, আমরা এখন তো খুব করে বলছি না যে পুলিশের নিষ্ক্রিয়তা, এবং গত 18 মাসে কিন্তু শুনেছি যে পুলিশ তার মনোবল হারিয়ে ফেলেছে, এই কথাটা কিন্তু সারাক্ষণ সরকারের কাছ থেকে শুনতাম। কিন্তু জানেন, ইলেকশনের পরের দিনই সরকারি লোকজন, মানে তখনকার সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের লোকজনই বলা শুরু করলো যে পুলিশ খুবই নাইস একটা কাজ করেছে, এত সুন্দর ইলেকশন করেছে, তারা খুব দায়িত্ব পালন করেছে। তার মানে দেখেন, মানে একদিন আগে পর্যন্ত পুলিশের মনোবল খুব ভাঙা ছিল, পরের দিনই পুলিশ যখন একটা ভালো ইলেকশন করলো তখন তাকে প্রশংসা করা হচ্ছে। তার মানে আমি এটাকে এমন একটা ফ্রেমওয়ার্কে দেখতে চাই যে পুলিশকে আসলে অন্তর্বর্তীকালীন সরকার এমন একটা জায়গা থেকে ব্যবহার করেছেন, যে ব্যবহারটা আসলে অনেকখানি রাজনৈতিক এবং অনেকখানি তাদের প্রয়োজনে এবং তাদের সুবিধাজনক জায়গায় রাখার জন্য তারা এটি করেছেন। এখন পুলিশের যে নির্লিপ্ততার কথা আমরা বলি, সেই নির্লিপ্ততা আমরা দেখেছি। আবার কিছু ক্ষেত্রে আপনি দেখবেন, যদি
নারী হেনস্থার সাথে তো আবার মবেরও একটা সম্পর্ক আছে। আপনি যদি মব দেখেন, মবকেও যখন কন্ট্রোল করা হয়েছে, আপনার মনে হয় না যে অনেক সিলেক্টিভ ওয়েতে মবকে কন্ট্রোল করা আমার হয়েছে? মনে হয়, মানে মব হলো, হ্যাঁ, আমার অনেক মনে হয়। ক্ষেত্রে। এবং ধরেন যে কথাগুলো সব জায়গায় বলি যে কিছু মব গরম পানি পায়, কিছু মব ঠান্ডা পানি পায়, তাই না? এরকম হুম, মবের প্রতিও কিন্তু এক ধরনের সহনশীলতা দেখানো হয়েছে, আদর হুম, যত্ন করা হয়েছে। তার মানে সরকারি পৃষ্ঠপোষকতায়, যে কথাটি নুসরাতও বলছিলেন, নারীর প্রতি সহিংসতা অনেক ক্ষেত্রে সরকারি পৃষ্ঠপোষকতায় হয়, অথবা হুম, সরকারের নির্লিপ্ত থাকার জায়গা থেকে হয়। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কথাটি বলছিলেন, গলার মধ্যে ফুলের মালা দেওয়া হয়েছে, হুম, এবং কোথায় মালা দেওয়া হয়েছে বলেন তো? থানার হুম, ভেতরে। হুম, মানে থানার ভেতরে যখন হুম। আপনি নারী হেনস্থাকারীকে ফুলের মালা দিলেন, তাহলে এই দোষটা কি আপনি সরকারকে দিবেন, নাকি যিনি মালা দিতে গেছেন তাকে দিবেন? কারণ যিনি মালা দিতে গেছেন তিনি একটি আদর্শ, একটি ধর্মীয় আবহ এবং এক ধরনের মানসিকতায় বড় হয়েছে, তাকে কন্ট্রোল করার দায়িত্ব তো ছিল সরকারের। হুম, সরকারকে আমরা দেখি নাই, বা হাসিনার সময় আমরা দেখি নাই আইপি অ্যাড্রেস খুঁজে খুঁজে হুম, মানুষকে বের করে নাই। হুম। তাহলে আপনি কি গত 1.5 বছর একজনকে দেখেছেন, এই যে আমাদেরকে যেসব কথা লেখে নুসরাত কিন্তু করলো, এবং কি- আপনি জানেন? কিন্তু আমার একটা প্রশ্ন আছে যে আমরা এই কথাগুলি মানে শুনতেছি, কিন্তু সরকারের কি লাভ নারীর প্রতি এই সহিংসতাটাকে উস্কে দিয়ে, বা সরকার যদি এই নির্লিপ্ততাটা দেখায় সেটাতে লাভ কি? আমরা তো দেখছি যে মানবাধিকার থেকে শুরু করে নারী অধিকারের চ্যাম্পিয়নরাই গত গভর্নমেন্টে ছিলেন। হ্যাঁ, এখন যারা গত গভর্নমেন্টে ছিলেন এবং হুম, যেসব নারীরা, যেমন ধরুন রিজওয়ানা হাসান অথবা শারমিন মুর্শিদি অথবা ফরিদা আপা, যাদেরকে আপনি দেখেছেন, সেই নারীদেরকে তো গত 18 মাসের আগে আমরা সবচেয়ে প্রতিবাদী নারী হিসেবে দেখতাম। কিন্তু নারীর সহিংসতার পরে শারমিন মুর্শিদি একটা রেপের পরে বলেছেন যে গায়ে হাত দেওয়া হয়েছে, রেপকে তিনি খুবই হুম। সরলীকরণ করেছেন। রিজওয়ানা আপার কি কোনো শক্ত বক্তব্য আপনি শুনেছেন? এখন যে প্রশ্নটা আপনি আমাকে করলেন যে সরকারের আসলে কি লাভ, সরকারের লাভ সেই জায়গাতে যে আমরা গত 18 মাসে একটি বিশেষ ধর্মীয় রাজনৈতিক দলের যে উত্থান দেখেছি, সেই রাজনৈতিক দলের মেইন টার্গেট ছিল নারী। তখন সেই জায়গা থেকে আপনি যখন নারীর প্রতি সহিংসতা বন্ধ করার চেষ্টা করবেন, অথবা নারী নিয়ে বেশি সরব হবেন, তখন তো সরকারের মসনদ একটু নড়ে যাওয়ারই পসিবিলিটি থাকে। কারণ আপনি পার্টিকুলারলি একটি রাজনৈতিক দলকে দেখবেন যে তাদের মেইন টার্গেটই ছিল, মানে আপনি দেশে গণতন্ত্র কতটুকু আসবে, ইলেকশন ঠিক হবে কি না হবে, সেগুলো বাদ দিয়ে তারা কিন্তু সবসময় পড়েছিলেন 8 ঘন্টা না 5 ঘন্টা, আপনি নারী কি করবে, নারী কি পড়বে, এই না, জায়গায়। এইটা কি? তো আচ্ছা, আমি এইটা নুসরাত তাবাসসুমের কাছে জানতে চাই। নুসরাত তাবাসসুম শুধুমাত্র এনসিপির কেন্দ্রীয় নেত্রী নন, এখন তিনি নাগরিক শক্তির নেত্রী। জামায়াতে ইসলামীকে যে আপনি মিন করতেছেন সেখানে তার অবস্থান আপনি কি জানবেন? কিন্তু আপনার কাছে আমার একটা প্রশ্ন, 8 ঘন্টা 5 ঘন্টা জামায়াতে ইসলামী শফিকুর রহমানের নিয়ে যে প্রশ্নটা করতেছেন, সেটা যারে দেখতে নারী তার চলন বাঁকার মতো করে কিনা? কারণ আমরা কিন্তু ইউরোপীয় অনেক দেশেও আমরা এটা দেখেছি, জার্মানিতে, সুইডেনে, নরওয়েতে অবশ্যই, যে মানে ঠিক মানে বাচ্চা হওয়ার পরবর্তী সময়ে যে কাজ মেয়েরা কম করতে পারবে এইটাকে আসলে সম্মান করা হয়, এবং তাদেরকে 5 ঘন্টা কাজ করলেও 8 ঘন্টা টাকা দেওয়া হয়, এরকম একটা সময় কিন্তু আছে। বা তারা অনেক বেশি মাতৃত্বকালীন ছুটি পান, অনেক বেশি, যদি 8 ঘন্টা নাগারে কাজ করতে হয় 2 ঘন্টা তারা বাচ্চাকে ফিড করার জন্য আসলে সময় পান। আপনি জানেন যে প্রতিটা বলাটা একটু বড় হইলো, কিন্তু বেশিরভাগ প্রতিষ্ঠানে এখন, জার্মানির সবগুলি প্রতিষ্ঠানে আমি বলতে পারি যে এখন আসলে অলমোস্ট সবগুলি প্রতিষ্ঠানে এখন একটা ডে কেয়ার সেন্টার রাখা মাস্ট, যেখানে মা কাজ করতে করতে গিয়ে বাচ্চার সাথে কিছু সময় কাটাবেন। তো সেইটা বলা এমন খালেদ কি ভাই, অপরাধ হয়েছে আমি এটা না, বুঝি না। আমি এখানে তাহলে আপনাকে একটা অ্যাড করে দেই একটা জি, জিনিস। আমার জি, মনে হয়, আমি জানি না যে আপনি কি ইচ্ছা করে জিনিসটা এড়িয়ে গেলেন নাকি হুম, আপনি ঠিকভাবে বলছেন। জি, উনার প্রথম বক্তব্যে হুম। কিন্তু ম্যাটারনিটি লিভের কথা ছিল না, আপনারা এটাকে এড়িয়ে গেলে হবে না। উনি ব্যাখ্যা যখনই দিয়েছেন আমরা এই ম্যাটারনিটি লিভ, প্রশ্ন, হ্যাঁ, যখন না আমাদের ব্যাখ্যা শুনেন, দিয়েছেন। এখন কথা হ্যাঁ, হচ্ছে কি, জি, আপনি যখন একটি বক্তব্য দিলেন হুম, তখন আপনি মেটারনিটি লিভের কথা বললেন না, তখন আপনি বললেন যে নারীর কর্মক্ষম আওয়ার আমরা এটা এটা রাখবো। তারপরে মানে ব্যাখ্যা মানে কি, আপনি যখন যেটা বলছেন সেটা শব্দ ধরেই তো আমি, যিনি হুম, শ্রোতা, তিনি শুনবেন এবং তিনি বিচার করবেন। পরবর্তীতে আপনি যখন প্রশ্ন করবেন, পরবর্তীতে আপনি আপনার স্ট্যান্ড চেঞ্জ করে বলে দিলেন মেটারনিটি লিভ। এবং আপনি জার্মানিতে থেকেছেন, আমিও থেকেছি, এবং হুম। আমরা জানি যে জার্মানির নারীর সাথে আপনি যদি বাংলাদেশের নারীর কথা তুলনা করেন, অথবা জার্মানির মেটারনিটি লিভে যে লং একটা টাইম মেয়েরা পায়, এটা কিন্তু তার নিজের চয়েস, সে ওকে, কিন্তু চুজ করতে পারে। তো সেই জায়গা থেকে আমি বলতে চাই যে উনার প্রথম জিনিসটা যেটা ছিল, আমি এটাকে একটা বিশাল, মানে নারীকে মেইন স্ট্রিমে রাজনীতিতে না আসতে দেওয়ার এক ধরনের ফ্রেমওয়ার্ক দেখে, এক ধরনের একটা গেম প্লে করার জায়গা থেকে দেখে, এবং সেখান থেকে আমার মনে হয়েছে যে যখনই উনারা এই কথাটি বলেন, উনারা বলে
একটা রিপার্কেশন দেখার চেষ্টা করে সোসাইটিতে, এবং তারপরে হচ্ছে ওনারা পরবর্তীতে ওইটার একটা এক্সপ্লেনেশন দেন, যেটা নাকি তখনকার মানে শ্রোতার পক্ষে বা বিপক্ষে যাবে। নুসরাত, আমি যে কথাটা বলতে চেয়েছিলাম যে ডক্টর নাহারিন আই খান যেটা বললেন যে গত 18 মাসে একটি বিশেষ রাজনৈতিক দল একমাত্র টার্গেট নিয়েছিল নারীকে, এবং নারীকে তারা একমাত্র না, অনেকগুলো টার্গেটের মধ্যে তেমন নারীকে নানাভাবে ডিমিন করার জন্য। আমরা কিন্তু দেখেছি যে এনসিপি থেকেও এইসবের ব্যাপারে অনেক, মানে এনসিপির জন্মের আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এনসিপি, তারা একটা শক্ত একটা অবস্থান নিয়েছিল। জামায়াতের অবস্থান তো আসলে পরিবর্তন হয় নাই, ব্যাখ্যায় পরিবর্তন এসেছে নানা রকমভাবে, যেটি ডক্টর নাহারিন আই খান বললেন। এটার সাথে আমি কিছুটা একমত যে ওনারা ব্যাখ্যা পরিবর্তন করেন, কথা না। তো ওইটার মধ্যে আপনার কাছে কি মনে হয় যে জামায়াতে ইসলামের সাথে একটি জোট করা এনসিপির জন্য উপযুক্ত হয়েছে, বা আপনারা এটাকে আসলে কিভাবে দেখেছেন, ওই পুরো ব্যাপারটাও যদি বলেন। জি, প্রথমত আমার মনে হয় যে এই প্রশ্নটা করার বেটার পারসন ডক্টর শফিকুল সাহেব এবং নাহিদ ইসলাম সাহেব, প্লাস আমি সেই সমস্ত কয়েকজনের একজন। ধন্যবাদ। বাংলাদেশে আবহাওয়া পরিবর্তন হচ্ছে তো সবাই একটু একটু অসুস্থ, সরি। তো হ্যাঁ, এই প্রশ্নটা করার জন্য পারফেক্ট মানুষ হবে ডক্টর শফিক এবং নাহিদ ইসলাম। আর আমি সেই সমস্ত কয়েকজন মানুষের একজন যারা মনে করেছিল যে এই জোটটি না হয়ে স্বতন্ত্র নির্বাচন হলেই বোধহয় ভালো হতো। কিন্তু আমাদের অবস্থানটা বা আমাদের এই বক্তব্যের বেসিক কারণটা ছিল পলিটিক্যাল। খুবই তরুণ দল, মাঠে ঘাটে সংগঠিত হওয়ার প্রয়োজন আছে, এবং আরো কিছু পার্টির অভ্যন্তরীণ বিষয় যেগুলা পাবলিক প্লেসে না বলাটাই বাঞ্ছনীয়। তবে যদি আপনি আদর্শের কথা নিয়ে আসেন, তাহলে আমি আসলে মনে করি যে হ্যাঁ, এই নারী প্রশ্নগুলো প্রত্যেকটি রাজনৈতিক দলের ইনক্লুডিং এনসিপি অবশ্যই অ্যাড্রেস করা উচিত। এবং এই জোটটি একটি নির্বাচনকালীন জোট ছিল, এতে কিন্তু জামাতের রাজনীতি এবং এনসিপির রাজনীতি এক হয়ে যাচ্ছে না। এনসিপির রাজনীতি এনসিপি করছে, জামাতের রাজনীতি জামাত করছে। আর ব্যক্তিগতভাবে আমাকে যদি জিজ্ঞেস করেন যে জামাতের এই সমস্ত বক্তব্যের ব্যাপারে আমার কি মন্তব্য, সেক্ষেত্রে আমি বলবো যে বাংলাদেশ একটি তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশ। পৃথিবীর প্রথম সারির যে সমস্ত উন্নত দেশগুলো রয়েছে সেই সমস্ত দেশের অর্থনৈতিক ব্যবস্থার সাথে আমরাও চাই যে আমাদের বাংলাদেশ একটু ওই পর্যায়ে যাক। কিন্তু সেটাকে মাথায় না রেখে হুটহাট কোনো একটা মন্তব্য করে দিলেই সেটা যে আসলে, আমি যদি যে কোনো আদর্শিক এবং সামাজিক অবস্থানটা ছেড়েও রাখি, শুধুমাত্র অর্থনৈতিক দিকটাও যদি বিবেচনা করি, আমি মনে করি না এটা সম্ভব। বরং এটাকে আমার নির্বাচনকালীন বক্তব্য হিসেবেই আমি ধরবো। তাবাসসুম, আমি একটু জিনিসটা একটু বলি যে আমি কিন্তু জামাতে ইসলামীকে দেখি হচ্ছে এরকম, জামাতে ইসলামীরা আসলে জামাতে ইসলামী যারা সমর্থন করতেছেন তারা চান না যে মেয়েরা বাইরে কাজ করুক। কারণ এইটা একটা দুইটা বক্তব্য তো না, মানে অসংখ্য বক্তব্য এরকম আসছে যে মেয়েরা ঘরের রানী হয়ে থাকুক, মেয়েদের আসলে কাজ করার চেয়ে আমরা তাদের অন্য দায়িত্ব নিব, পড়াশোনাটা তাদেরকে এক্সক্লুসিভভাবে আলাদাভাবে করার, আপনি জানেন সেগুলি বক্তব্য। এনসিপিকে আপনি নির্বাচনকালীন জোট বলছেন, এবং আমরা জানি যে আপনি আসলে নির্বাচনকালীন জোটের পক্ষে ছিলেন না, কিন্তু আদর্শ ছাড়া তো নির্বাচনকালীন জোট হয় না। মানে একটা কারণ আমি এখন কিন্তু এনসিপিকে জামায়াতের সুরে কথা বলতেই শুনি, কোনো একটু আলাদা করতে পারি না আমি এনসিপিকে। যেদিন থেকে ডিসেম্বর মাসের ফার্স্ট উইক থেকে আমি এনসিপিকে জামাতের থেকে আলাদা করতে পারি। ইউ রিয়েলি শুড আস্ক নাহিদ ইসলাম এন্ড আপনি পারেন কিনা নুসরাত, আপনি পারেন কিনা? আমি এনসিপি এবং জামাতকে আলাদা করতে? হ্যাঁ, ডিসেম্বর ফার্স্ট উইক থেকে আমি পার্ট অফ এনসিপি। আমি আমার রাজনীতির সাথে জামাতের রাজনীতি খুব ভালোভাবে আলাদা করতে পারি। এনসিপি রাজনীতিকে পারেন কিনা জামাতের রাজনীতিকে আলাদা করতে? আমি তো এনসিপি রাজনীতিটাই করি, তো হ্যাঁ, আমি আমার জায়গা থেকে এনসিপির রাজনীতি খুব ভালোভাবে আলাদা করতে পারি। কিন্তু নির্বাচনের অংশ যারা ছিলেন, যারা নির্বাচন করেছেন, এবং এই জোটের সিদ্ধান্ত যাদের, সর্বোপরি দলের সুপ্রিম লিডার যারা, আপনারা বিস্তারিত জানতে চাইলে তাদের সাথে আপনার বসা উচিত, তাদের সাথে আপনার কথা বলা উচিত। না, সেটা তো আর আমার এবং এই নির্বাচন নিয়ে আমার অবস্থান কি সেটা তো আসলে লুকানো না, সেটা তো আমার দলের কাছে এবং আমার দলের বাইরে অন্যান্য সাধারণ দেশবাসীর কাছেও সেটা খুব পরিষ্কার। ওকে, আপনি কি তাহলে ওই প্রসঙ্গের মধ্যে একটু আসবেন যে আপনি কি তাহলে এইটাতে একমত যে একটি দলের লক্ষ্য বা একটি গোষ্ঠীর লক্ষ্য ছিল আসলে মেয়েদের আক্রমণ করা বা মেয়েদেরকে দাবায় রাখা, যেটা নাহারিন আই খান বলতেছিলেন?
একটি গোষ্ঠীর, হ্যাঁ আমি একমত, একটি দলের আই ডোন্ট নো, আমি মনে করি বাংলাদেশের সকল রাজনীতিবিদ সহকর্মী, আমরা মূলত কলিগ, আমি এভাবে বলতে পারি না। আম, আপনারা যখন নারী শক্তি নামক এই দলটি করলেন, আপনাদের কি কার্যালয় এবং সেই কার্যালয়ের বা আমি যদি এটিকে বলি, এটি তো আর আলাদা রাজনৈতিক দল হচ্ছে না, মানে আলাদা আপনি মার্কাও না না দিচ্ছেন না, না। অবশ্যই না, তো এটা একটা উইংস হচ্ছে। এইটার কি কোনো একটা যেটাকে বলে হচ্ছে যে এক ধরনের ইশতেহার তো নির্বাচনের আগে থাকে, এক ধরনের পার্টি ম্যানিফেস্টো, এরকম কোনো কিছু থাকবে, বা ওইগুলির মধ্যে কি মানে আপনারা কোন বিষয়গুলিকে সামনে রাখবেন, এরকম কোনো কিছু কি ঠিক করেছেন নাকি? ইটস টু আর্লি টু? আমরা এগুলো নিয়ে কাজ করছি, আমরা এগুলো নিয়ে কাজ করছি, মাত্র তো মানে 2-3টা দিন গেল, খুব দ্রুতই আপনারা জানতে পারবেন, খুবই দ্রুত। আচ্ছা, আমি একটু আবার নাহারিন আই খানের কাছে যাই। এই প্রশ্নটা আপনাদের দুজনের জন্য অনেক কমন, যে দুজনের জন্যই কমন, কিন্তু আমি নাহারিন আই খানকে শুনতে চাই যে আপনারা প্রথমেই কিন্তু বলেছিলেন যে সাইবার বুলিং থেকে শুরু করে হ্যারাসমেন্টের কথা, বিশেষ করে যেহেতু এখন আমরা সাইবার জগতেই বেশি বাস করতেছি বড় জগতের থেকে, এবং আমরা যারা সমাজের একটু প্রিভিলেজড অংশ, মানে সমাজের নিপীড়িত অংশ থেকে বাইরে, তারা আসলে শারীরিকভাবে নিগৃহীত হওয়াটার চেয়েও এখন অনেক বেশি মানসিকভাবে নিগৃহীত হচ্ছে। যারা সমাজের পিছিয়ে পড়া অংশ, তারা অনেক বেশি শারীরিকভাবেও নিগৃহীত হচ্ছেন। এই যে বিরোধী পক্ষ থেকে ট্যাগিং, ট্রল করা, গালমন্দ করা, এগুলিকে আপনারা কিভাবে মানে ডিল করেন, বা আদৌ ডিল করেন কিনা, বা এটা ডিল করার জন্য শুধু আপনারা তো এখন বড় বড় মানুষ, যারা মাঝারি ধরনের মানুষ আছে তাদের প্রতি আপনাদের পরামর্শও বাকি, যেমন নাহারিন আই খানকে প্রচুর পরিমাণে ট্যাগিং এবং ট্রলের শিকার হতে হয়েছে জামায়াত ইসলামের একজন সমর্থকের সাথে তিনি বাকবিতণ্ডায় জড়িয়ে গিয়ে। জি। শুধু খালি ট্যাগিং না, বাসায় হুমকি এসছে, কেসও হয়েছে আমার এগেইনস্টে। সো এগুলোর ভেতর দিয়ে তো যাচ্ছি। আসলে এই প্রসঙ্গটা বলার আগে আমি নুসরাতের একটি কমেন্ট বলতে চাই। নুসরাত খুব সুন্দর করে যে কথাটি বলছিলেন যে আপনি যখন প্রশ্ন করলেন যে পার্টিকুলারলি কোনো রাজনৈতিক দল নারীকে থামিয়ে দিতে চায় কিনা, নুসরাত খুবই জেনারেস একটা অ্যাটিটিউড দেখালেন, খুব সুন্দর উদারতার সাথে উত্তর দিলেন যে আমরা সবাই কলিগ। কিন্তু আমার দুঃখ লাগে এনসিপির কাছ থেকে এটা আমরা এক্সপেক্ট করি না যে কলিগে কলিগে ভেদাভেদ। মানে আমার তো মনে হয় মির্জা আব্বাসও হচ্ছে ওনাদের কলিগ, তো ওনাদের দলের বিখ্যাত নেতারা যেভাবে করে গালাগালি করেন, এই মানসিকতা, নুসরাতের মানসিকতা যদি সবার থাকতো তাহলে হয়তো মানে আমাদের চলার পথটা আরো অনেক এত বন্ধুর হতো না। আর আপনি যে প্রশ্নটা আমাকে করলেন যে সাইবার বুলিং বা এগুলোকে আমরা কি করে ডিল করি, সত্য কথা বলতে কি খালেদ ভাই, যে ডিলটা আমরা করি সেটা আমার এনার্জি, একটা ধরেন নেগেটিভ এনার্জি আমার ভেতরে তৈরি করে, যেটা কোনো প্রয়োজন নাই মানুষ হিসেবে, এবং এই নেগেটিভ এনার্জিটা আমাকে ক্লান্ত করে। শুধু আমি বলতে সবার কথাই বলছি। এবং প্রতিনিয়ত এই যে সোসাইটিতে আমাদেরকে দেখেন, একজন আমাকে লিখছে যে হেরোইন খাওয়া নাকি ফেন্সিডিল খাওয়া, নুসরাতের কথা লিখছেন। এই লোকগুলো, এই মানুষগুলো কারা আমরা কিন্তু জানি। আপনি এটাও জানেন যে গত 1.5 বছরে এটিও প্রমাণিত হয়েছে যে কোটি কোটি টাকা ব্যয় করে বট বাহিনী পালা হয়েছে। আপনি যদি প্রোফাইলগুলোতে ক্লিক করেন আপনি দেখবেন প্রোফাইলগুলো কেমন। তো এগুলা একটা পার্টিকুলারলি রাজনৈতিক দল করেন, এবং সত্যি কথা বলতে সেই রাজনৈতিক দলের এজেন্ডা হচ্ছে সেটাই যে নারীকে তারা মেইন স্ট্রিমে আসতে দিবে না। আপনি যখন জার্মানির কথা বলছেন তখন আমার মনে হচ্ছিল আপনাকে জিজ্ঞেস করি, আপনি তো আঙ্গেলা মার্কেলের সময় জার্মানিতে ছিলেন, জার্মানিতে কি কোনোদিন বলা হয়েছে যে উনার দলের আমির কোনোদিন মেয়ে হতে পারবে না? তাহলে এই কম্পারিজন গুলো আসলে ঠিক কোনো কম্পারিজন হয় না। এবং যে জায়গা থেকে কথাগুলো আসে যে আমাদের ডিল করার বিষয়গুলো, আপনি দেখবেন কত মেয়ে, মানে আমি যখন অনেকগুলো বিশ্ববিদ্যালয় ইলেকশনের আগে গেছি, কথা বলেছি, দেখেছি যে মেয়েগুলো মানে আমাদের মতো কথা বলতে চায়, কিন্তু এই যে পারিবারিক ভাবে বা সামাজিক ভাবে তাদের এই এই মানে ট্রলিং এর বিষয়গুলোতে এত খারাপ ভাবে যায়। ধরুন আমি একটা ছেলের মা, অনেক মানে দিন ধরে বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছি, বয়সও হয়েছে, আমারও পরিবার আছে বা নুসরাতেরও পরিবার আছে। এই যে পরিবারের সামনে আপনাকে যে কমেন্ট গুলো, মানে আপনার মা পড়ছেন, আপনার ভাই পড়ছেন, আপনার বোন পড়ছেন, তো এগুলোকে ফেস করা আসলে অনেক কঠিন। তবে আমি সবসময় এটা বলি যে নারীর পথ কখনোই এত স্মুথ ছিল না, সবসময় এটা বন্ধুর। এবং আমি এটাকে কিভাবে নিয়েছি জানেন, আমি এটাকে একটা ব্যাটল ফিল্ড হিসেবে নিয়েছি, এবং ব্যাটল ফিল্ড হিসেবে ইলেকশনের আগে পর্যন্ত নিয়েছিলাম। প্রতিদিন ভয়ঙ্কর গালি খেতাম, বাসায়
হুমকি পাঠিয়েছে, কেস করেছে, কিন্তু সকালবেলা উঠে এক ধরনের প্রতিজ্ঞা করতাম নিজের সাথে যে আজকে আরো বলবো। এটা ছিল একটা টার্গেট এবং সেই টার্গেটটাকে মেনটেন করেছি, কিন্তু এটা আমাকে সত্যি মানসিকভাবে আমার টায়ার্ড করে ফেলে, আমার মনে হয় যে নাহরিন ক্লান্ত খান জবাব করে। দিয়েছেন। হ্যাঁ, আমরা একটু নুসরাত তাবাসসুমকে জানতে চাই যে এটা কিভাবে ডিল করেন। তার আগে আপনাদের দুইজনের উদ্দেশ্যে এই মুহূর্তে যেটা চোখে পড়তেছে সেইটা একটু আমি একটু পড়ে শোনাই। নুসরাতি উত্তরটা দিয়েন যদি উত্তর দিতে চান। নুরুল ইসলাম ওনার নাম, উনি বলতেছেন উনাদের দুইজনের মাথায় কাপড় নাই, এখন যদি বলি আপনারা রমজানে মাথায় কাপড় দেন তাহলে কি সাইবার বুলিং হবে? নুসরাত, আপনার কাছ থেকে শুনতে চাই যে আপনি কিভাবে ডিল করেন যে অসংখ্য সাইবার বুলিং দেন। আমি অ্যাকচুয়ালি ওই কমেন্টটাই দেখছিলাম এবং মনে মনে ভাবছিলাম যে ওনার কথার টোনটা কি, উনি কি খুব কাকুতি মিনতি করে বলছেন যে এটা কি সাইবার বুলিং হবে, নাকি খুব রেগে বলছেন যে এটাও কি সাইবার। আমি একটু মাথার মধ্যে এটা নিয়ে একটু ইমাজিন করছিলাম। তবে হ্যাঁ, এটা সাইবার বুলিং হবে। আচ্ছা, এখানে আমি একটা কথা একটু অ্যাড করতে চাই জি খালেদ ভাই। জি জি উনি যে রোজা রমজানের দিনে আমাদের মতো দুইজন বেগানা নারীকে ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখছেন, আল্লাহ কি উনার নজরের বিচার করবেন না? আল্লাহ তো বলেছেন যে না, তোমার আপনি তো পর্দা তোমার চোখেও করতে হবে আপনি পুরুষের। আপনি আপনি তো তাহলে আপনি তো জানেন না উনি ড্যাব ড্যাব করে দেখছেন কিনা। উনি স্বাভাবিকভাবেও দেখতে না, পারেন, উনি তো কিন্তু দেখছেন না, উনি তো না, দেখছেন, উনি তো দেখছেন। দেখা তো আর এবং দেখা তো আর নিষেধ নয়। তবে যে- এখানে না, এখানে আমি একটা একটু বিষয়, তাবাসসুম আপনার অভিজ্ঞতা একটু জানতে চাইছিলাম যে আপনাকে নারিন যেটি বললেন যে তার বিরুদ্ধে আসলে কেস পর্যন্ত করা হয়েছে, প্রতিদিন সকালবেলা একটা, এবং মা পড়ছেন, ভাই পড়ছেন, সে পড়ছেন, আপনি এটি কিভাবে আসলে ডিল করছেন বা অন্যদের কিভাবে ডিল করার পরামর্শ দিবেন? ডিল করার জন্য অন্যদেরকে আমার আমার পক্ষ থেকে দেওয়ার মতো পরামর্শ খুব বেশি নেই, কারণ আমি আসলে খুব সাকসেসফুলি ডিল করতে পারছি এই ব্যাপারটা হুম এমন না। হুম আমার প্রচুর ব্রেকডাউন হয়, আহ ভয়াবহ লেভেলের, এবং আমি মাঝখানের একটা অনেক লম্বা সময় আমি ক্যামেরা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন ছিলাম, পুরোপুরি দূরে ছিলাম। ইচ্ছা করে আমি ক্যামেরার সামনে আসি নাই শুধুমাত্র এই কারণে, বুলিং নিতে না পেরে। এটা নিয়ে আবার কথা হয়েছিল যে নুসরাত তাবাসসুম কই, তার রাজনীতি কই, তাকে তো দেখাই যায় না। এদিকে খেটে খেটে আপনি মরে যাবেন কিন্তু ক্যামেরার সামনে নাই তো নাই টাইপের একটা অবস্থা। এবং আমি আসলে খুব যে সাকসেসফুলি ডিল করছি ব্যাপারটা মোটেও এরকম না। এর বাইরে যেটা করি সেটা হচ্ছে একটু ইগনোর করার চেষ্টা করি, কমেন্ট দেখি না, ইগনোর করে যাই। এটাই আমি বরং নারিন আপা আপনি বরং আমাকে একটু ইনবক্স করেন যে আসলে ডিল করে একটু গোপন টেকনিক গুলো একটু ইনবক্সে বললেন। না, উনি তো বলছেন আর উনি সকালবেলা উঠে ঠিক করে আরো বেশি করে বলবে, এটা হচ্ছে না ওনার না না, টেকনিক। এটা 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 আমার এটা টেকনিক, টেকনিক, সত্যি। কিন্তু সিক্রেট কিছু থাকলে আমাকে জানাবেন। আচ্ছা, আর এর বাইরে একটা বিষয় আমি মনে করি যে আরেকটা কাজ আমরা করতে পারি, এই স্ক্রিনশট গুলো ওনাদের, মানে আমি খুবই জানতে আগ্রহী। আপা বলেছে যে আমাদের পরিবাররা, আমাদের মা বাবারা দেখছে, আমাদের ভাই বোনরা দেখছে এবং নোবডি কেয়ারস অ্যাবাউট দেম। হুম আমি অ্যাকচুয়ালি জানতে চাই যে যারা এই কথাটা লেখে, মনে করেন যে যেই ছেলের একটা পুরুষ, হুম 40 ঊর্ধ্ব একজন পুরুষ, যার হয়তো মেয়েটা প্রাইমারি পার হয়ে মাত্র হাই স্কুলে গিয়েছে, যার হয়তো বউ আছে, ঘরে বোন আছে, বয়স্ক মা আছে, এবং তার পরিবারে অনেক নারী সদস্য। এই লোকটা যে ইনবক্সে এসে হয়তো তার বোনের বয়সী, তার মেয়ের বয়সী একটা মেয়েকে হুট করে এসে যা নয় তা বলে যাচ্ছে, আমি কি কি শব্দ ব্যবহার করে সেগুলো আর বলছি না, কিন্তু এই যে যা নয় তা বলে যাচ্ছে, হতে পারে সে খুবই লাভিং ফাদার, খুবই হুম লাভিং হাজবেন্ড। আবার এটাও হতে পারে, বাংলাদেশের প্রেক্ষাপট তো আসলে অপটিমিস্টিক হতে পারে না, হুম হতে পারে সেও আসলে বউ পিটায়। বাট হোয়াট এভার, সে যে আসলে বাইরের মেয়েদেরকে এরকম ভাবে কথা বলে, তার নিজের মেয়ের সাথে তার আচরণটা কেমন আমি খুব জানতে আগ্রহী। এই যে এতজন এতজন মেয়েদেরকে বুলি করে ক্যামেরার ওপাশ থেকে, এবং আপনি একটু আগে বললেন না যে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, আপনি কিভাবে বুঝতে পারছেন? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, কারণ ক্যামেরার ওই পাশে যারা থাকে বা কমেন্ট বক্সে যারা থাকে, যাদেরকে আমরা আসলে দেখতে পারি না, তারা যে আসলে ঠিক কতখানি ড্যাব ড্যাব করে তাকায়, নাকি আদৌ ড্যাব ড্যাব করে না তাকিয়ে অন্য কোনো ভাবে তাকায়, অন্য কোনো ইন্টেনশন নিয়ে তাকায়, আমরা তো জানি না। এবং তারা যখন কমেন্ট করছে তারাও খুব ভালোভাবে জানে যে আমরা জানি না তারা কারা, না আমরা তাদের চেহারা চিনি, না তাদের পরিবারকে চিনি, না তাদের ইন্টেনশন সম্পর্কে আমাদের কোনো ধারণা আছে। এই জন্যই এই জিনিসগুলো এত আরো সহজ হয়ে যায়। এটা যদি অফলাইন হতো, এই চিন্তা করুন, এই আলোচনাটা একটা খোলা মাঠে হচ্ছে, একটা গোল টেবিলে হচ্ছে, এবং এই পুরুষ মানুষগুলো আমাদের চারপাশে। অবশ্যই এখন পরিস্থিতি যা দাঁড়িয়েছে আমি খুব অবাক হব না সেখানেও যদি হয়। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে সন্তোষ মুখার্জি উনি বলছেন, জনাব খালেদ সাহেব আপনার শো বা আলোচনা দেখতে আগে ভালো লাগতো কিন্তু এখন আর ঝাঁঝালো নাই, তাই অনুরোধ রইল আগের মতো ঝাঁঝালো প্রশ্ন করতে। আমি একজন শ্রোতা, আমার কথা ভালো লাগলে একটু দেখিয়েন। ভালো লাগছে ভাই আপনার কথা, থ্যাংক ইউ। আমি আরেকটা বিষয়, এটা হচ্ছে যে আমাদের রিসার্চ টিমের একজন আমার একটু দৃষ্টি আকর্ষণ করেছেন। নুসরাত, এই প্রশ্নটা আপনাকে একটু করার জন্য, আপনার একটা উদ্ধৃতি, সেইটার ব্যাপারে আপনি কোনো মন্তব্য করবেন কিনা। সেইটা হচ্ছে
28/12/2025 আপনি লিখেছিলেন, আজ 28/12/2025 ঠিক 10 মাস পরে জামাত ইসলামী সহ 10 দলীয় জোটে বিভিন্ন শর্ত সাপেক্ষে অংশগ্রহণের মাধ্যমে আমি মনে করি এনসিপির সর্বোচ্চ নেতৃবৃন্দ এবং নীতি নির্ধারকেরা নিজেরাই এনসিপির মূল বক্তব্য থেকে চ্যুত হয়েছেন। এই বিষয়ে আপনি কোনো মন্তব্য করবেন কিনা? এটা আপনার ফেসবুক পেজ থেকে নেওয়া হয়েছে। হ্যাঁ, আমার মনে পড়েছে পোস্টটির কথা। হ্যাঁ, আমি আসলে ওই মুহূর্তে ওরকমটাই মনে করছিলাম, এবং সত্যি কথা বলতে ফেসবুক তো খুবই ব্যক্তিগত একটা জিনিস, সেখানে সেটাই বলা হয় যেটা আমরা নিজে ভাবি। এবং পরবর্তীতে আমি এটা নিয়ে আমাদের মানে টপ লিডারশিপকে আমি প্রশ্নও করেছি। তাদের জবাব আমাকে ওইটাই দেওয়া হয়েছিল যেটা একটু আগে আমি আপনাকে দিয়েছি, যে এটা একটি রাজনৈতিক জোট। ওকে। এবং রাজনৈতিক দলের কাজ অবশ্যই অনেকগুলো লক্ষ্যের মধ্যে একটি লক্ষ্য হচ্ছে সরকার গঠন করে তাদের নিজস্ব চিন্তা ভাবনা এবং দেশের জনগণের আশা আকাঙ্ক্ষাকে মিলিয়ে সরকার গঠন করে দেশের শাসন ব্যবস্থার হাল ধরা। বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল এই স্বপ্ন দেখে বলেই আমি বিশ্বাস করি। ওকে। যেহেতু এটা একটি নির্বাচনকালীন জোট, আমি উত্তরটিকে গ্রহণ করেছি। আমি অন্য মানে রাজনীতির একটু প্রসঙ্গে আসি, বা নতুন সরকারের সময় দেশের প্রসঙ্গে আসি। আমরা নতুন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে শুনেছিলাম যে এইবার কোনো মব বা ওরকম দঙ্গলবাজিকে আর কোনো অ্যালাউ করা হবে না, কিন্তু আমরা 7ই মার্চের ভাষণকে কেন্দ্র করে আমরা দেখেছি যে দুজনকে ধরে নিয়ে থানায় দিয়ে আসা হয়েছে, একজনকে বেঁধে রেখে গাছের সাথে বেঁধে রাখা হয়েছে। এই বিষয়ে আমরা দুজনের মন্তব্য একটু শুনতে চাই। প্রথমে নুসরাত থেকে শুরু করে, যে নুসরাত, আপনি কি মনে করেন যে এটা কি ঠিক হয়েছে? মানে 7ই মার্চকে বা 7ই মার্চের ভাষণকে কেন্দ্র করে প্রহার করা, তারপরে হচ্ছে যে যারা মেরেছে তারাই আবার তাদেরকে থানায় দিয়ে আসা, প্রকাশ্যে এসে এগুলি বলা, মানে মারছি, ভালো করছি, এইটা আমরা ঠিক হয়েছে কিনা? দেখুন, মারধরকে তো আসলে সত্যি কথা বলতে সে অর্থে কখনোই সমর্থন করা যায় না, কিন্তু আপনি কি শিওর যে 7ই মার্চের ভাষণ চালানোর জন্যই তাদেরকে মারধর করা হয়েছে? তারা ক্যাম্পাসে এবং বিভিন্ন জায়গাতে এর আগে ছাত্রলীগের হয়ে মারামারি করা এবং ছাত্রলীগের হয়ে প্রকাশ্য ফুটেজ থাকা, কেন আমার কি মনে হচ্ছে 18 মাস তো হয়ে গেল। আপনি কি শিওর যে তারা 18 মাস তারা মানে পলাতক ছিল না? তাদেরকে এর আগেও দেখা গেছে। এবং তার চাইতে বড় কথা, আপনি কি শিওর যে 7ই মার্চের ভাষণটা শুধুমাত্র 7ই মার্চের ভাষণের প্রতি ভালোবাসা থেকেই বাজানো হয়েছে? কোন রকম ভাবে পলাতক দল এবং খুনি হাসিনাকে লেজিটিমেট করার ইচ্ছা থেকে করা হয় না? আপনি শিওর কিনা? কারণ কেন বলছি, আমি ওই যে এই কথাটা আমি 8ই মার্চে আমি এক জায়গায় বলেছিলাম, এবং সেটা নিয়ে মানুষজনের মধ্যে খুব চর্চাও দেখছি, যে আসলে 7ই মার্চের ভাষণকে তাহলে বাজানো যাবে না কিনা। আমার কথা হচ্ছে, যারা মানে মিত্রপক্ষ, এটা যুদ্ধ আইন যতটুকু আমি জানি, যে আপনার মিত্রর সাথে আপনার সাময়িক অসন্তোষ তৈরি হয়েছে বা কোনো একটা কিছু নিয়ে মতদ্বন্দ্ব চলছে, তার মানে আপনি এমন কিছু করতে পারেন না যেটা আপনার শত্রুকে ফ্যাসিলিটেট করবে। আপনার কাজ সেটা যদি গোলাম রাব্বানি সেলিব্রেট করে, আপনার কাজ সেটা যদি আওয়ামী লীগের ল্যাসপেন্সাররা সেলিব্রেট করে, আপনার কাজ যদি হাসিনা সেলিব্রেট করে, তাহলে আপনার কাজের ইন্টেনশন এবং আপনার কাজের কনসিকুয়েন্সেস নিয়ে আপনার যে বিবেচনা, সেটাকে আমি সন্দেহ করি। তবে হ্যাঁ, মারধরকে আমি কোনোভাবেই সমর্থন করি। ওকে, আমি এটাকে নিয়ে দুইভাবে প্রশ্নটা করতে চাই। এক হচ্ছে, আপনি আজকে 7ই মার্চের সেইটাকে ভালোবাসা থেকে বাজানো হয়েছে, নাকি সেটা কোনো একটা সিম্বল হিসেবে বাজানো হয়েছে, কোনো একটা লেজিটিমেট করার জন্য বাজানো হয়েছে, সেই প্রশ্নটা আপনি যখন তুলছেন, আমি আপনার কাছে জানতে পারি কি যে এর জন্য আইন হাতে তুলে নেওয়াটাকে আপনি সমর্থন করেন? আমি এইমাত্র বললাম যে আমি কোনো ধরনের মারধরকে সমর্থন করি না। ফ্যান্টাস্টিক। এনসিপি কি সমর্থন করে? অবশ্যই না। এনসিপি থেকে কি ওই মারধরের প্রতিবাদ জানানো হয়েছে? না, আমার যতটুকু জানা না, সেই অর্থে জানানো হয়নি। তবে অন্য কোনো দল থেকে কি জানানো হয়েছে? আমি দেখেছি অন্য দল থেকে জানানো হয়েছে, প্রতিবাদ জানানো হয়েছে, দলীয়ভাবে জানানো হয়েছে। জি জি জি, জানানো হয়েছে। আমি দেখেছি দলীয়ভাবেই জানানো হয়েছে। দলের প্রধানরাও নানা রকম ভাবে কথা বলেছেন। নানা দলই তো আছে। মানে আপনারা এটাকে আমি দুইভাবে প্রশ্নটা আপনাকে করতে চাইতেছি। এক হচ্ছে যে আপনি কোনো একটা জায়গাকে সন্দেহ করতেই পারেন যে এটা এই কারণে এটা করা হচ্ছে, কারণ পৃথিবী সিম্বলিজমে ভরা, আপনি নানা সিম্বল দিয়ে নানা কিছু করতে পারেন। কিন্তু আপনি বলতেছেন যে আপনি মারধরকে সমর্থন করেন না, কিন্তু এটা আপনার পলিটিক্যাল পজিশন না পার্সোনাল পজিশন, এটা আমি বুঝতে চাইতেছিলাম। আর এনসিপি কোন ধরনের কোনো মারধরকে সমর্থন করে না, কিন্তু সেটা দেখুন, এইটা
যেহেতু ক্যাম্পাস এরিয়ার মধ্যে ঘটনা, আমি দেখবো যে ছাত্র শক্তি, যেহেতু তারা আমাদের ভাতৃপ্রতিম সংগঠন, আমি দেখবো যে ছাত্র শক্তি কোনো ধরনের কোনো প্রতিবাদ জানিয়েছে কিনা। তবে আমি যতটুকু জানি যে সমর্থন দেওয়ার এই এই ধরনের কোনো কিছুর সাথে এনসিপি তো যুক্ত ছিলই না। আর আলটিমেটলি মারধরকে সমর্থন করার কি আছে, এটা মারধরকে না সমর্থন কিন্তু করার মতো কোনো কিন্তু বিষয় ধরেন না। কিন্তু আর ধরেন তাছাড়া কিন্তু ক্যাম্পাসের ধরেন মধ্যে আপনারা যদি কোন এরকম কোনো ঘটনা মারধরটাকে ঘটে, আপনারা প্রতিবাদ জানাবেন এবং কোন মারধরটাকে প্রতিবাদ জানাবেন না, এটার মধ্যে কি একটা পিক এন্ড চুজ কাজ করে কিনা? না না, পিক এন্ড চুজ কাজ করার কোনো বিষয় নাই। সকল মারধরকে বরং আপনারা এখানে আপনারা ব্যক্তিগতভাবে মানে বা পলিটিক্যাল, বরং আমি তো মনে করি ওরা ওরা মারধর বা ক্যাম্পাসের মধ্যে যেটুকু সময় নষ্ট করেছে এটা না করে আরো আগে থানায় দিয়ে দেওয়া উচিত ছিল। সেটা আপনি মনে করেন যে আগে থানায় দেওয়া উচিত ছিল, মানে থানায় নিয়ে গিয়ে দিয়ে দেওয়া উচিত ছিল, থানায় ইনফর্ম করা না? হ্যাঁ মানে ওইটাই আর কি, থানা তো খুব কাছেই। আর ঘটনাটা সম্ভবত শাহবাগেই হচ্ছিল, খুব একটা দূরত্ব না। আপনাদের আর তাছাড়া খালিদ ভাই, এইটা শেষ প্রশ্ন আমার এই প্রসঙ্গে শেষ প্রশ্ন। আমি একটু শেষ করি, একটুখানি অ্যাড করি, সেটা হচ্ছে যে অপরাধ সংগঠিত হতে দেখো, ওই যে বললাম আমি তার এই 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 কাজ, এবং ওখানে যে দুইজন উপস্থিত ছিলেন তাদের অনেক কিছু, অনেক কাজের নজির এখানে ওখানে যুক্ত আছে। কিন্তু সে আলাপে আমি যেতে চাই না। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে যে কোনো জায়গায় আপনি খালিদ মহিউদ্দিন কি করবেন যদি দেখেন কোনো একটা অপরাধ সংগঠিত হচ্ছে এবং আপনার থেকে 100 গজ দূরে থানা, আপনি কি অপরাধটা সংগঠিত হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন, নাকি অপরাধটা সংগঠিত ওইভাবে হচ্ছে ওটা রেখে দিয়ে থানায় দৌড়ে যাবেন? থানা ইনফর্ম করব, নাগরিক দায়িত্ব পালন হিসেবে থানা ইনফর্ম করব না। আমি আইন হাতে তুলে নিয়ে নাগরিক দায়িত্ব পালন মনে করি না। এখানে খালেদ ভাই আমি একটু অ্যাড করি, আইন পালন অ্যাড করতে চাই। জি জি জি, আমি একটু আচ্ছা আপনি অ্যাড করেন আমি একটু মানে আমি আসলে নুসরাতের বক্তব্যের সাথে মানে আমি ঠিক বুঝতে পারলাম না। নুসরাতের প্রথম স্ট্যান্ডটা ডিফারেন্ট ছিল, নুসরাত যখন শেষ করলেন তখনকার স্ট্যান্ডটা ডিফারেন্ট। আমার প্রথমে আমি যখন 2 মিনিট ওনার কথা শুনছিলাম আমার মনে হচ্ছিল যে উনি বলতে চাচ্ছিলেন যে 7ই মার্চের ভাষণ অথবা কেউ যদি আওয়ামী লীগকে সমর্থন করে তার ইন্টেনশন কি সেটা জেনে বুঝে তার উপর অ্যাটাক করার এক ধরনের লেজিটিমেট একটা জায়গা আছে, বৈধতা উনি দেওয়ার চেষ্টা করেছেন। আমি খুব দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই যে থানা 100 গজ দূরেই হোক আর থানা আপনার পাশের দরজায় হোক, আপনি কারো গায়ে হাত তুলতে পারেন না, আপনাকে থানায় ইনফর্ম করতে হবে, আপনি ধরে নিয়েও থানায় দিতে পারেন না। হ্যাঁ, বিষয়গুলো এরকম, এবং এগুলাই কিন্তু এক ধরনের মবকে ইনস্টিগেট করে। আমি মনে করি যে এই জায়গাটা আমাদের সবার ক্লিয়ার হওয়া দরকার যে ইতিহাস ইতিহাসই, এবং এই ইতিহাসকে আপনি যদি খালি এমন করে দেখেন যে জুলাইয়ের চোখ দিয়ে ইতিহাসকে দেখেন তাহলে কিন্তু হবে না। এটা বলার পর আমি প্রচুর গালি খাবো আমি জানি, কিন্তু তারপরও আমি বলতে চাই, এই কারণেই বলতে চাই 7ই মার্চের ভাষণ কেউ যদি প্রচার করে সেটা তার এক ধরনের স্বাধীনতা। সে এখন কেমন করে সাউন্ড নয়েজ করছে কিনা, নয়েজ পলিউশন হচ্ছে কিনা, কোন জায়গায় করছে, সেগুলো হয়তো আপনার দেখার বিষয় হতে পারে, কিন্তু তার জন্য বা আমি এটাও বিশ্বাস করি যে আপনি শেখ হাসিনাই বলেন বা যাকেই বলেন কারো গায়ে হাত তোলার অধিকার কারো নাই, এটা আপনি করতে পারেন না এটার ক্ষেত্রে যে জনপ্রিয় আমি খুবই দুঃখিত খালিদ ভাই, আমি একটু বলি খালিদ ভাই, আমি একটু বলি, আমি খুবই দুঃখিত এবং নাহরিন আপা সম্ভবত আমার প্রতি একটু ডিসঅ্যাপয়েন্ট হয়েছে, কিন্তু আমি জুলাইয়ের চোখ দিয়েই সবকিছু দেখি। আমার জীবনের সবচেয়ে বড় ঘটনা জুলাই। আমি জুলাইতে আমার আশেপাশে আমার সহযোদ্ধাদের আহত হতে দেখেছি, আমি আমার সহযোদ্ধাদের খুন হতে দেখেছি। নাহরিন আপা প্লিজ আমি একটু শেষ করি, আমি ইন্টারাপ্ট করিনি। আর বিষয়টা হচ্ছে, হ্যাঁ আমি কারোর প্রতি মারধর সমর্থন করি না, কিন্তু 7ই মার্চের ভাষণ বাজানো এবং আওয়ামী লীগকে সমর্থন করা দুটো জিনিস আলাদা। আমি মনে করি যে বাংলাদেশে আওয়ামী লীগের খুব ব্রুটালি বিচার হওয়াটা উচিত। এটা নিয়ে যদি আমাকে পলিটিক্যালি ইনকারেক্ট বলা হয় আই এম রিয়েলি ওকে উইথ দ্যাট, এবং এটা নিয়ে যদি আমার দলও আমাকে কোনো ধরনের প্রশ্ন করতে চায় আমি সেটা নিয়ে ওকে, কিন্তু আমি মনে করি না যে মারধর করা উচিত হয়েছে। আমি মনে করি আরো আগে থানায় তাদেরকে নিয়ে গিয়ে দিয়ে দেওয়া উচিত ছিল, কারণ আমি মনে করি এই জায়গার মধ্যে অপরাধ হতে দেখলে তাবাসসুম এই জায়গার মধ্যে প্রশ্ন, থানায় নিয়ে গিয়ে দিয়ে যাওয়াটা কিন্তু আসলে নাগরিক হিসেবে কারো কাজ না, কেউ কাউকে থানায় নিয়ে যেতে পারে না। না আমি শিওর হ্যাঁ আমিও শিওর। আপনি নাগরিক হিসাবে কাউকে মানে আমার এই দায়িত্বটা পালন করতে না পারে, আমি হিউম্যান হিসেবে এই দায়িত্বটা পালন করব, কারণ আমার বিবেক বলে এটা পারেন না। কোনো জায়গায় কোনো অপরাধ হতে দেখলে সেটা আটকানোটা মানবিক দায়িত্ব। অপরাধ আটকানোর অনেকগুলি পন্থা আছে, আমি আপনাকে 1টা 2টা 3টা 4টা করে, আপনি অপরাধের ক্ষেত্রে সেখানে আপনি দাঁড়িয়ে সে অপরাধের প্রতিবাদ করতে পারেন, কিন্তু আপনি সেই অপরাধীকে ধরে থানায় নিয়ে আসতে পারবেন না। আমি এটা আপনাদের বুঝাইতে পারি না। আপনারা রাস্তা তুলতে পারবেন না হাত দিয়ে, রাস্তাটা খারাপ হয়েছে সেটা বলতে পারবেন, এর মধ্যে একটা ফাইন ডিফারেন্স আছে, বুঝছেন? এটা আপনাদের বুঝতে, আমি জানি না, এটা আমার ব্যর্থতা, আপনাদের এটা আমি বুঝাইতে পারি না।
আপনার এটা আসলে আপনার ব্যর্থতা না খালেদ ভাই, এটা আসলে পুরো জাতিগতভাবে আমাদেরই ব্যর্থতা, যে আমরা আসলে ওরা তো আমাদের থেকে অনেক ছোট, ওদেরকে আমরা এটা বোঝাতে না, ছোট পারি না, নাই ছোট না, যে বয়স দিয়ে আসলে কিন্তু ছোট বড় বিচার হয় না, না, ওরা আমাদের থেকে মানে অনেক ওই বড়, ছোটর কথা সবকিছু বলছি না, ওই সবকিছু ছোটর কথা সবকিছু বলছি না, ওরা খালেদ ভাই। ওনারা বেশি বোঝেন, অসুবিধা নাই তাতে। না, কিন্তু হ্যাঁ, আমরা এটা এটা না, না, আমরা আমি- এটা বুঝাইতে পারি নাই, আমরা এটা শুধু বুঝাইতে এটা- পারি নাই তা না, আচ্ছা, আমি এই কথা খালিদ বলছি ভাই। বলে, আমি এই কথা বলছি বলে আমাকে উনারা প্রকাশ্যে আইসা গলাবাজ সাংবাদিক বলছেন, প্রকাশ্যে। কোনো আমি খুবই তাতেও আমার কোনো দুঃখিত অসুবিধা খালিদ নেই, ভাই, তাতেও আমার আপনি কোনো অসুবিধা তবে নেই, ঠিক খালেদ আছে। ভাই, আপনি নুসরাত, যদি আমি এটাকে আসলে আপা একটু একটু আমাকে নিয়ে বলছে তো, আপনি যদি এটাকে আপনাদের ব্যর্থতা হিসেবে দেখতে চান, আমার কোনো আপত্তি নাই, আপনি আপনাদের ব্যর্থতা হিসেবে দেখতে পারেন। জি, তবে আমার কথা হচ্ছে, আমরা সরাসরি রাস্তাতে পুলিশের মুখ থেকে সহযোদ্ধাকে ছিনায় এনে ব্যারিকেডের পেছনে লুকায় আবার ঢিল ছোড়া, মানে ওইখান থেকে উঠে আসে নুসরাত, আসে আমি এই চেয়ারে। আপনাকে- তো আপনাকে আমাদের একটা পক্ষে কথা এগুলো বলি। মেনে নেওয়া খুব না না, কঠিন। এই ক্ষেত্রে আমার নুসরাত, প্রশ্ন, আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমরা মানে অন্য হ্যাঁ, জায়গায় খালেদ যাচ্ছিলাম, ভাই, অন্য আমি জায়গায় আসলে- যাচ্ছিলাম, না, কিন্তু মানে এখানে এটা আমি এটা আসলে একটা কথা নুসরাতকে বলতেই চাই, সেটা হচ্ছে যে যখন একটা মানুষ ধরে, নুসরাত খুব দৃঢ়ভাবে বললেন যে উনি সবকিছু জুলাইয়ের চোখে দেখতে চান, আমি বিশ্বাস করব যে হয়তো আজ থেকে 10 বছর পর নুসরাত এই কমেন্টটি বুঝবেন যে যখনই আপনি কোনো কিছু একটা কিছু লেন্স দিয়ে দেখেন, তখন আপনার নিরপেক্ষতা হারায়। না হ্যাঁ, নাহরিন, আমরা আমি কিন্তু research এ নাহরিন, সেই আমি কিন্তু জায়গাটা এখানে দেখি, বলতে চাই, আমার কাছে জুলাইয়ের চোখ হচ্ছে বৈষম্য বিরোধী চোখ, আমার কাছে জুলাইয়ের চোখ হচ্ছে সকলের জন্য ন্যায় বিচারের চোখ, আমার কাছে জুলাইয়ের চোখ হচ্ছে আমি কোনোদিন কোনো কিছু নিজের হাতে তুলে নেব না সেইটার চোখ, আমি আন্দোলন হ্যাঁ, সেই করছি, আমি কথাটাই বিপ্লব করছি বলছি। সেটার জন্য। এখন- দেখেন আমাকে বাংলাদেশে থেকে ছাত্রলীগের সাথে দিনের পর দিন ঝগড়া করতে হয়েছে, ডিজিটাল ফুটপ্রিন্ট সব আছে, যে আপনারা কেন নূরকে মারলেন, আপনারা কেন অমুকের জায়গায় হাত তুললেন, আপনারা কেন এটার মধ্যে থেকে ঢুকলেন, প্রতিদিন এই কথা বলতে হয়েছে। ছাত্রলীগ তখন কি বলতো, আমরা 1971 সালে বাংলাদেশ স্বাধীন করছি, আওয়ামী লীগ সেটা করছে, সেজন্য আমরা এটা করব। না, আপনি কি তাহলে খালেদ ভাই যে কথাটা বললেন যে 71 নিয়ে যেরকম করে 71কে পলিটিসাইজ করা হয়েছে, আমি কিছুই বলতে চাই না, আমি কিছু বলতে চাই না, কেন আমি বরং আশায় আছি, আমি বরং আশায় আছি এই যে রাস্তা থেকে কার্পেটটা তোলা যায় না, এই যে অপরাধীকে ধৈর্য তিনজন মিলে যে থানায় নিয়ে আসা যাওয়া যায় না, এইটা কোনো না কোনো দিন জুলাইয়ের চোখ দিয়েও দেখা যাবে আর কি। জি বল। অথবা ধরেন 10 বছর সময় দেন, ভেবে দেখি কি করা যাক। না, ধরেন নুসরাতরা এগুলা বলেন তো, কিন্তু অথবা মির্জা আব্বাসকেও যে অশ্লীল ভাষায় গালি দেয়া যায় না, হ্যাঁ, মানে এগুলাও তো একটা বোঝার বিষয় আছে। আমি মনে করি যে সব জায়গাতেই পরিমিতি বোধটা খুবই গুরুত্বপূর্ণ, এবং কোথায় কি বলতে পারবো, কোথায় কি করতে পারবো, সেটা খুব গুরুত্বপূর্ণ। সকল শিক্ষার দায়িত্ব ওদের উপরে দিতে পারেন না। মির্জা আব্বাসকে যদি এইভাবে গালাগালি নাসিরউদ্দিন পাটোয়ারি না করতেন, তাহলে নাসিরউদ্দিন পাটোয়ারিকে ওখানে দাঁড়াইতেই দিতেন না আপনারা। মির্জা আব্বাসের প্রতি, হ্যাঁ, নাসিরউদ্দিন পাটোয়ারি মিডিয়ার মনোযোগ নেওয়ার জন্য, এবং মির্জা আব্বাসও কিন্তু কোনো, আমি বলতেছি মির্জা আব্বাসও কিন্তু কোনো কাকরাইল মসজিদের ইমাম না। মির্জা আব্বাসও অন্যান্য মানুষকে নিয়ে যেগুলি বলেন সেগুলো কিন্তু সহজ না। খালেদ ভাই, আপনার মতো একজন সাংবাদিক যদি এই কথাটা বলেন যে উনি কাকরাইল মসজিদের ইমাম না, কাকরাইল মসজিদের ইমাম অথবা একজন রাস্তার খুবই নিকৃষ্ট একজন মানুষ, তাকেও কি আপনি কি এটা বৈধতা দিতে চান এই ভাষার ব্যবহারগুলো? এটা না না, আমি নাসিরউদ্দিন পাটোয়ারিকে বৈধতা দিচ্ছি না, কিন্তু আপনি না, সেটা বলছি না, কিন্তু আপনি যখন এটা বলছেন, আমি কারেক্ট করি, আমাকে কারেক্ট করি। মির্জা আব্বাস, আমি দেখতে পাইছি যে উনি প্রথম থেকে ও আমার নাতির বয়সী, ও আমার ছেলের বয়সী, ও রাজনীতি কোত্থেকে, ও বাংলাদেশ থেকে কোত্থেকে আসছে, এগুলি বলতে শুরু করছে। এগুলির জবাব কি হয় আসলে? এই কথাগুলি তো, এই কথাটা বলি খালেদ ভাই, এটা আপনি মির্জা আব্বাস ভুলে যান। হ্যাঁ, মানে এটা আপনি একটা জেনারেলাইজড একটা জায়গা থেকে যদি দেখেন, আপনার কি মনে হয় না যে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে ভাষার যে ব্যবহার, আপনি কি স্লোগানগুলোর কথা ভুলে গেছেন? বুয়েটে তারেক রহমানকে নিয়ে কি স্লোগান দেওয়া হয়েছে? আমি ওই কথাটা বলছি, মির্জা আব্বাস এখানে কোনো বিষয় নাই। আমি কিন্তু আরেকটু পিছন দিক থেকে, নারিনা খান, আমি কিন্তু আরেকটু পিছন দিকে, আপনি কি ভুলে গেছেন সংসদে দাঁড়িয়ে কবিতা উদ্ধৃত করে চ সিরিজের খ সিরিজের কথা বলা হয়েছে? শুনেন, আমি খালেদ ভাই, আপনি কেন, আমি বুঝতে পারছি না আপনার মতো একজন জার্নালিস্ট কেন সময়ের ফ্রেমে বিষয়গুলোকে ভাগ করছেন। আমি কমপ্লিটলি পুরো একটা সময় ধরে বলছি যে কোন সময় এটা মানে 71 থেকে শুরু করে আজকে 2026 পর্যন্ত আমি বিশ্বাস করি শব্দের পরিমিতি বোধ, রাজনীতিতে ভাষার পরিমিতি বোধটা খুবই গুরুত্বপূর্ণ। আমি কিন্তু এই কথাটা বলে, স্লোগানকে বলে কিন্তু সেই সংসদকে লেজিটিমেট করার চেষ্টা করছি না। আমি ইন জেনারেল ওদের শুধু দায়ী করতেছেন, ওদের শুধু দায়ী করতেছেন। না, আমি ওদের দায়ী
কেন খালেদ ভাই আপনি এই যে এই কথাগুলা বলেন না, এগুলাতে হয় কি আরো বেশি মব ইনস্টিগেট হয়, ওরা আচ্ছা এখন আমাকে গালি, আমি ওদের না 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 খালেদ ভাই, না, আপনি বিষয়টাকে বোঝেন। হুম, আমি সবার বেলাতেই বলছি, আমি কি ওদের বলছি মানে আমি কি জামাত ইসলামীকে বলছি না, হুম, আমি কি বিএনপি কে বলবো না? হুম, অবশ্যই বলবো। আপনি যদি আজকে আমাকে বলেন যে নারীর প্রতি সহিংসতায় বিএনপি বা যে কয়টা রেপ হয়েছে, আমি তো দেখি নাই যে বিএনপি রাজনৈতিক ভাবে, বিএনপির কথা বলছি না, মানে বিএনপি তো এখন সরকারের সাথে ব্লেন্ড হয়ে গেছে, আমি এটারও তীব্র প্রতিবাদ জানাই যে যখন একটি রাজনৈতিক দল সরকারে আসবে, সেই রাজনৈতিক দলটা অলওয়েজ নিজেকে সরকার ভাবে, কিন্তু সরকার এবং রাজনৈতিক দল আলাদা। আমি বিএনপি কেও দেখি না খুব শক্ত কোনো স্ট্যান্ড নিতে এই নারীর হুম, প্রতি সহিংসতায় গত 15 দিনে। আমি পলিটিক্যাল জায়গা থেকেও দেখি নাই খুব শক্তপোক্ত কোনো বক্তব্য। এবং সেই জায়গা থেকে আমি বলতে চাই যে যে প্রসঙ্গে আমরা ছিলাম, যে নারীর প্রতি সহিংসতা আপনি যেটা বলেন, আমরা যতই বলি না কেন যে আমাদের নিজেদেরকে ঠিক হতে হবে, নিজের চোখকে সংবরণ করতে হবে, আমি মনে করি যে রাষ্ট্রের দায়িত্ব সবচেয়ে বেশি এবং ওকে রাষ্ট্রকেই সেই জায়গাটা নিতে হবে। ওকে আমি একটু নুসরাত তাবাসসুমের কাছে আসি। নারীর প্রতি সহিংসতা থেকে আমরা আসলে শেষ প্রসঙ্গে আসি এরকম যে আমি এইখানে সহিংসতাটা আসলে দেখতে পাই হচ্ছে যে মানে আমরা যদি অনেকজন একসঙ্গে থাকি, আমরা যদি দঙ্গলবাজি করতে পারি, আমরা যখন আমাদের ক্ষমতা থাকে সামর্থ্য থাকে তখনই আমরা এটা করতে পারি। আমরা এমন অনেক কথা এখন শুনি যেটা আসলে আমরা 5 আগস্টের আগে কখনো শুনি নাই, মানে কখনো ওইটা সামনে আসে নাই, এরকম অনেক কথা যেরকম শুনি। আবার মির্জা মানে আমাদের রাজনৈতিক সংস্কৃতি শেখার বা এটার তো একটা ধারাবাহিকতা আছে ডক্টর খান, আমি সেটাকে দেখি হচ্ছে এরকম করে কথা নাই বার্তা নাই, মির্জা আব্বাসের আমার কথা পছন্দ হলো না, উনি বলে দিলেন খালেদ মহিউদ্দিন হচ্ছেন মানে আমার নাম বলেন না, আবার খুব সুন্দর করে বলছেন নিউ ইয়র্কে একজন আছে সালমান এফ রহমানের কেশিয়ার, এখন উনি এটা বলছেন। আবার তার কিছুদিন পরে দেখি যে এনসিপির লোকজন খুব আরামে বলতেছেন যে কার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ আসলেন খালেদ মহিউদ্দিন, উনি ইয়ারিনে থাকলেন। মানে প্রতিপক্ষ দূরে থাক, একজন সাধারণ মানুষকে সাধারণভাবে বা একটা সাংবাদিককে সাধারণভাবে দেখারও আসলে চোখ নাই যতক্ষণ পর্যন্ত আমাদের এই দঙ্গলবাজি আমরা করতে পারি, মানে অনেকে মিলে একজনকে অ্যাটাক করা যায়। আমি তাবাসসুমের কাছে আসবো এই কথা বলতে যে তাবাসসুম, আমি আপনার কাছে সর্বশেষ প্রসঙ্গ নিয়ে যেটিতে বলতে চাই সেটি হচ্ছে যে এই সরকারের কাছে আপনাদের চাওয়ার কোনো প্রায়োরিটি এরকম করে ঠিক করা আছে কিনা যে এই কয়টা জিনিস সবার আগে আপনারা দেখতে চান, এবং থাকলে সেগুলি কি, এবং সরকার জুলাই সনদ, জি জি আমার প্রশ্ন, জুলাই সনদ, জুলাই সনদ, জি, গণতন্ত্র, সুষ্ঠু ক্ষমতা হস্তান্তর, অর্থাৎ মেয়াদ শেষ হওয়ার পরে একটি সুষ্ঠু নির্বাচন। আপনি এই প্রসঙ্গে আরেকটু বলতে চান যে আপনার কাছে কি মনে হয়, যেমন আজকে প্রথম সংসদের প্রথম অধিবেশনে আমি দেখলাম যে জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে বিএনপির নেতারা খুব জোর দিয়ে বলছেন যে তারা সেটি করবেনই, আপনারা কি তার উপর আস্থা রাখছেন বা মনে করছেন যে বিরোধী দল যথেষ্ট পরিমাণে এই সরকারকে, কারণ বিরোধী দল যেহেতু সরকারকে লাইনে রাখে, যথেষ্ট লাইনে রাখতে পারবে এই জুলাই সনদ বাস্তবায়ন করতে, আপনার কি মনে হয়? আশা করি পারবে এবং আশা করি ভরসা রাখতে পারবো। ওকে, আমি শুরুতেই বলেছি খালিদ ভাই, আমি এই সরকার আমল নিয়ে, যদিও আমরা বিরোধী দলে, কিন্তু এই সরকার আমল নিয়ে আমি হতাশ হতে নারাজ। আমি সময় দিতে এবং অবজার্ভ করতে চাই, আমি দেখতে চাই যে এরা কি করে, কত দিকে যায়, কোন দিকে যায়। কারণ 17 বছর ধরে অনেকেই যতটা মানে অন্য অন্য অনেকের সাথেই দল হিসেবে তো আসলে বিএনপিও অনেক বেশি অত্যাচারের শিকার। তো ওই যে আমরা আশা করি যে মজলুম জালিম হয়ে উঠবে না। আপনাকে ধন্যবাদ। আমি নারিনাই খান সম্পর্কে, নারিনাই খানের কাছে কি জানতে চাইবো যে সরকার থেকে আপনি কি দাবি করেন এবং সেটি আপনি করতে পারবে বলে আপনি মনে করেন কিনা। তার আগে আমি একটা বিষয় একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। একজন দর্শক উনি অসংখ্যবার লিখছেন, বেক্সিমকো খালেদ আওয়ামী সভানেত্রী সাক্ষাৎকার নেন সাহস থাকলে, বেক্সিমকো খালেদ আওয়ামী সাক্ষাৎকার নেন সাহস থাকলে, এটা 3বার করে লিখছেন, 30 বার লিখছেন, আমার কিছু বলার নাই। আরেকজন কানিস ফাতেমা জুথি, উনি লিখছেন তার মানে কি আপনার বাড়িতে চোর আসলে বা পথে কোনো অপরাধী কিছু করলেও তাকে ধরে থানাতে দেবেন না, ছেড়ে দিয়ে পুলিশকে ফোন বা ইনফর্ম করবেন? ভাই আমি এটা আপনাকে বুঝাইতে চেষ্টা করি, হ্যাঁ এই অনেকবার এটা বুঝাইতে চেষ্টা করছি, আপনারা একটু বুঝতে চেষ্টা করেন। আমার বাড়িতে যদি চোর আসে, আমি যদি এটা টের পাই, আমি এটা পুলিশকে অবশ্যই ইনফর্ম করব, কিন্তু পুলিশকে বেঁধে, খুঁটির সাথে বেঁধে, ঘরের সাথে বেঁধে পিটাবো না, অন্য কোনো কিছু করব না। আমি ওকে আটকে রাখতে চেষ্টা করব, অবশ্যই পুলিশকে ইনফর্ম করব। কিভাবে আটকাবেন ভাই? পুলিশকে আটকে রাখতে চেষ্টা করব, হ্যাঁ পুলিশ ঘরে ছিটকিনি লাগা রাখবো। কিন্তু ঘটনা হচ্ছে যে আমি তাকে ধরে নিয়ে থানায় কখনো দিব না। আমার রাস্তায় কোনো অপরাধ ঘটলে কেন সেটা আমি বলি,
অপরাধ ঘটছে কিনা সেটা জাজ করার ক্ষমতা আমার নাই। অফকোর্স একটা অপরাধ ঘটছে খালিদ কিনা ভাই বিশ্বাস রাস্তায় সেটা করেন এই জন্যই অপরাধ ঘটছে কিনা আপনাকে এত পছন্দ করি, অপরাধ বুঝছেন? ঘটছে এই কিনা জন্যই আপনাকে এত সেটা জাজ পছন্দ করার করি। ক্ষমতা আমার নাই, আমাকে পছন্দ করার দরকার নাই, আমি ঠিক আছি। নাহরিন খান, এইটার মধ্যে থেকে আপনি যদি বলেন যে সরকার থেকে আপনি আসলে কি চাচ্ছেন এবং সরকার এটি করতে পারবে বলে মনে হয় না। শোনেন খালেদ ভাই, আমার পৃথিবীটা খুব ছোট এবং আমার পৃথিবীটা নারীর পৃথিবী, আমি নারীর চোখ দিয়ে পৃথিবীকে দেখতে চাই। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমি যেটা বলবো যে দেখেন, আপনি যদি সবার কথা বলেন, বাংলাদেশে কয়জন মানুষ খুব রাজনীতি নিয়ে অনেক কিছু করেন, মানুষের চাওয়াটা খুব সামান্য না, যে যেটা নুসরাত বলেন 5 বছর পর আরেকটা ইলেকশন হবে, গতানুগতিক ভাবে এরকম চলবে, দ্রব্যমূল্য, আমরা মানে বাড়ি ফেরার নিশ্চয়তা থাকবে, আমার উপরে আপনার এক্সপ্রেস হাইওয়ের কিছু একটা পড়ে আমি মারা যাব না, বাসায় ফেরত আসতে পারবো সেই নিশ্চয়তা, এগুলো থাকবে। কিন্তু আমার চাওয়াটা একটু আলাদা। আমার চাওয়াটা, এই চাওয়াটা শুরু হয়েছে গত 1.5 বছরের ক্লান্তিকর যে জার্নির কথা বললাম, নারীর চোখ দিয়ে পৃথিবী দেখার, নারীর চোখ দিয়ে আমি বাংলাদেশকে দেখতে চাই। এবং আমি আশা করব যে এই সরকার, আমি এটা সব জায়গাতে বলি যে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যারা ইলেকশন করেছে যারা নারী নেতৃত্বের মধ্যে দিয়ে গেছেন এবং নারীর কমান্ড তারা নিতে পারেন, তারা জানেন যে নারী কথা বললে সেই কথা কিভাবে শুনতে হয় এবং লিডারশিপে নারীকে দেখেছেন। সেই জায়গা থেকে আমার বিশ্বাস, আমি দেখতে চাই বিএনপি হবে, মানে এই সরকারটি হবে সবচেয়ে বড় নারী বান্ধব সরকার। এবং আরো যদি ব্যক্তিগতভাবে বলি যে জনাব তারেক রহমান, তিনি তো গত 17 বছর সারাউন্ডেড ছিলেন খুবই পাওয়ারফুল নারীদের দ্বারা, তার বাসায় কিন্তু কোনো পুরুষ ছিলেন না। তাহলে নারীর প্রতি যে সেন্সিটিভিটি, জেন্ডার সেন্সিটিভিটি, আমার মনে হয় না উনার থেকে ভালো কেউ বুঝবে। এজন্য আমি মনে করি, এই যে ধরেন আমার চাওয়াটা খুবই ছোট, এবং আমি মনে করি এই চাওয়াটা যদি পূরণ হয়, বাংলাদেশে অনেক স্বস্তি ফেরত আসবে। সেটি হচ্ছে এই যে আমাদের প্রতি সাইবার বুলিং হয়, যে ধরনের হ্যারাসমেন্টের ভেতর দিয়ে যাই, বা আমরা যেরকম অনাকাঙ্ক্ষিত স্পর্শ, বা এটা যে আমাদের রাতের ঘুম কেড়ে নেয়, বাজে কথা আমাদেরকে বিনিদ্র রাত উপহার দেয়, আমি আশা করব যে সরকার একটা সেল গঠন করবেন, যে সেলে এই ধরনের, মানে অনেক সেলই তো হয়েছে না, অপারেশন ক্লিন হার্ট হয়েছে, এটাও কিন্তু ক্লিন হার্ট করার কিন্তু মতো একটা কিন্তু বিষয়। আমি কিন্তু চাই কিন্তু নারিন খান, আপনি কি এই ব্যাপারে সচেতন যে বাংলাদেশে এই নারী নির্যাতন বিষয়ক যতগুলি আইন হচ্ছে তত এটার এবিউজও অনেক বেশি পরিমাণে বাড়তেছে? মানে আপনার সঙ্গে আমার ঝামেলা, আপনার বিরুদ্ধে আমি একটা মামলা দায়ের করছি, আপনার সাথে আমার জমি জমা নিয়ে ঝামেলা, আপনার বিরুদ্ধে আমি একটা মামলা দায়ের করছি, ওরকম অনেক এবিউজও হইতেছে। তো আপনি আরো আইন চান, যে আইন দিয়ে কি আসলে মানে ব্যাপারটা কি আমাদের সচেতনতাটা বেশি দরকার না আইনের চেয়ে? না মানে খালেদ ভাই, এখানে আমি একটা উত্তরই আপনাকে দিতে চাই। 2002 সালে, মানে আপনার মনে আছে যে আমাদের শৈশবটা, আপনি আমি কাছাকাছি সময়ের মানুষ, তো আমাদের শৈশবে আপনি মনে আছে প্রচুর অ্যাসিড নিক্ষেপের গল্প আমরা শুনতাম, দেখেছি। এখন দেখেন সিগনিফিকেন্টলি এটা কমে গেছে। কি কারণে? 2002 সালে যে আইনটি করা হয়েছে, প্রচন্ড শক্ত একটা আইন করা হয়েছে। তো আমি মনে করি সচেতনতাটা কিন্তু আসে আইনের। আপনি জার্মানি থেকেছেন, আপনি দেখেন নাই? আপনি তো এখানে হয়তো রাস্তায় একটা থুতু ফেলতে পারেন বা ময়লা ফেলতে পারেন, জার্মানিতে সেটা করতে পারেন নাই। আইন হচ্ছে এমন একটা জিনিস, এবং এটা শুধু আইন করলেই হবে না। আপনি যেটা বললেন যে এটাও সত্য কথা, যে আইনের মানে অপপ্রয়োগ হয়। তো অপপ্রয়োগটা হয় কাদের মাধ্যমে? যারা আইন পরিচালনা করেন, যারা পুলিশ থাকেন। আমার মনে হয় আপনার বক্তব্য পরিষ্কার। আপনি একটি শক্ত আইন চান, দরকার হলে মানে এটার প্রয়োগও এটার মধ্যে থেকে চান, এবং এটার ফলে আপনি নারী চোখ দিয়ে দেখতে চান। নুসরাত তাবাসসুম, আপনি কি এক লাইন কিছু বলতে চান? আমাদের অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে, আমরা শুধু এখন জরিপটা পড়ে তারপরে এটা শেষ করব। আপনি কি আইনের ব্যাপারে কিছু বলতে চান? আমি ওই যে বললাম, আইনের ব্যাপারে আমি শুধু এটাই বলি যে জনাব তারেক রহমানের উচিত বিএনপির গত দুটো শাসনামল মাথায় রেখে, সেই সময়ে কি কি ভুলভ্রান্তি বলা হলো, কি কি অসুবিধা ছিল, সেগুলো মাথায় রেখে করা। কারণ আমি আসলে মনে করি না, মানে আশা রাখি অবশ্যই, কিন্তু নারী বান্ধব কোন এই সরকারটি সর্বোচ্চ নারী বান্ধব হবে এরকমটা আমরা স্বপ্ন দেখতে পারি, কিন্তু এরকমটা আমি ভাবতে পারি না। কারণ আমি দেখেছি যে এই সরকারের সংসদেও খুব অনেক বেশি, অবশ্যই এটা আমার দলও খুব একটা নারী মনোনয়ন দেয়নি, 20 ভাগের 2 ভাগ। তো আমি বলতে পারি যে এটা হচ্ছে 10%, হ্যাঁ 10%, তবুও সবচেয়ে বেশি। হ্যাঁ না ঠিক আছে। আমি আসলে মনে করি না যে এই সরকারটি খুব বেশি নারী বান্ধব হবে, কিন্তু আমি স্বপ্ন দেখতে চাই। আর লাস্ট কথা যদি আমি বলি, যে আমি নারীর চোখ দিয়ে কতটা কি দেখি সেটা জানি না, তবে রাজনীতিটা মানুষের চোখ দিয়ে দেখতে চাই। আর সেখান থেকে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে জুলাই সনদ গণতন্ত্র এবং সুষ্ঠু
সরকারি ক্ষমতা হস্তান্তর, এই তিনটি জিনিস এই সরকার যদি করে যেতে পারে, আমি ব্যক্তিগতভাবে বেশ সন্তুষ্ট থাকবো আমার ওকে রাজনৈতিক সহকর্মীদের নিয়ে। ওকে, আমাদের যে আজকে আমরা দর্শকদের উদ্দেশ্যে যে প্রশ্ন করেছিলাম সেই প্রশ্ন হচ্ছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। দর্শকদের কাছে আমরা প্রশ্ন করেছিলাম এরপর এই সনদ বাস্তবায়নে আর কোনো অনিশ্চয়তা থাকে কিনা বলে মনে করেন কিনা। শতকরা 78% মনে করছেন যে অনিশ্চয়তা আছে, শতকরা 22% মনে করছেন যে না অনিশ্চয়তা নাই। 17,000 দর্শক আমাদেরকে ভোট দিয়েছেন। ডক্টর নাহারিন আই খান এবং নুসরাত তাবাসসুম, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। খালেদ ভাই, জি এখানে আমি জাস্ট একটা কথা শুধু নুসরাতকে বলতে চাই। নুসরাত যেহেতু নারী শক্তি, আমি এই যে প্ল্যাটফর্মটি উনারা করেছেন, আমি আসলে চাই এই নারী শক্তিটি খুব ভালো করে কাজ করবে। তবে নুসরাতের কাছে অনুরোধ যে উনারা যে তিনজন এখানে মুখ্য হয়ে আছেন, আমি বিশ্বাস করব, কারণ তাদের মানে প্রিভিয়াসলি যদি আপনি ফেসবুকের ইগুলো দেখেন, আপনি দেখবেন যে তাদের অনেকেই, তাদের মধ্যে দুই একজন একেবারেই নারী বান্ধব না। আপনারা, আমার এক্সপিরিয়েন্স থেকে বলি যে আমরা যখনই তাদের সাথে টক শোতে যাই, একজন নারী ধরেন আমাদের ছবি দিয়ে অনেক বাজে কমেন্ট লেখেন। তা আমি আশা করবো যে নুসরাতরা যাতে এই সংকীর্ণতা থেকে বের হয়ে যে